আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1315তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ফরহাদ হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মুসলিম জিনকে বিয়ে করে 50 বছর সংসার করে যাচ্ছে এক কোরআনে হাফেজে মহিলা। একদিন দুই দিন নয়, 1 বৎসর 2 বৎসর নয়, একটা মুসলিম ভালো জিনকে বিয়ে করে দীর্ঘ 50 বৎসর সিলেটের মাটিতেই সংসার করে যাচ্ছে এক কোরআনে হাফেজ মহিলা। এটা কিভাবে সম্ভব? আপনি বিশ্বাস করেন, পুরোটা গল্প পড়ার পরে আমি একলা করে থাকতে পারতেছিলাম না, যে এতটা ভয় আমার মনে কাজ করতেছিল। চরম ভয়ঙ্কর রকম এবং আশ্চর্যজনক এক বাস্তব জীবন কাহিনী। আমি আজ থেকে প্রায় 1 বছর আগে কিছুটা এই টাইপের একটা গল্প পেয়েছিলাম, তবে সেই গল্পে তিনি তার মেয়েটাকে বাঁচাতে পারে নাই বা মেয়েটাকে তার কাছে রাখতে পারে নাই। কিন্তু আমাদের আজকের এই গল্পে ফরহাদ ভাই এমনভাবে তার মেয়েকে বাঁচিয়ে নিয়েছে যা পুরো সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই ফরহাদ হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ফরহাদ সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে, কোনো এক অজপাড়া গায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ট্রাক চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি বালির ট্রাক আর পাথরের ট্রাক চালিয়ে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। বাবা যদিও অতটা বেশি শিক্ষিত ছিল না, বহু বছর আমার আব্বা ট্রাকের হেল্পারি করে এবং এক পর্যায়ে আমার আব্বা ট্রাকের ড্রাইভার হয়। কিন্তু আমার মা মোটামুটি একটু ভালো শিক্ষিত ছিল। মায়ের মাঝে শিক্ষার কালি বেশ ভালোই ছিল, যার জন্য মা স্বপ্ন দেখেছিল আমরা 2 ভাই আর আমার বোনকে আমার মা দিনই লাইনে পড়াশোনা করাবে। আমার 2 ভাই আর আমাকে আমার আম্মা দিনই লাইনে পড়াশোনা করাবে। তো ওই সময়টাতে আমি মোটামুটি প্রায় অনেকটা বড়, আমি অনেকটা বড় হয়েছি। কিন্তু আমার যে ছোট 2টা ভাই আছে তারা তখন ছোট যে ভাই আর ছোট বোনটা তারা তখন প্রায় অনেকটাই ছোট। এরকম করতে করতে আমার নানু বাড়িতে একটা মাদ্রাসা আছে। তো আমার মা তখন করলো কি, আমারে বলতেছে, আমার আব্বুর সাথে কথাবার্তা বলে বলতেছে যে ফরহাদ রে ওর নানার বাড়িতে পাঠিয়ে দিই। এবং আমার বাড়ির মা বলতেছে আমাদের বাড়ির পাশেই একটা মাদ্রাসা আছে এবং মাদ্রাসাটা অনেক ভালো, তো ওই মাদ্রাসা ওরে ভর্তি করাবো, ওখানেও পড়াশোনা করবে। এই কথা আমার মা আমাকে বলতেছে। তো বলার পরে আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। আমার যখন বলছে তোমরা ছোটো, অতটা বড় না। পরে আব্বা আম্মার কথা মতো আমি তখন আমার নানু বাড়িতে চলে যাই। আমি যাই প্রথমে, আমার ছোট ভাই আর আমার ছোট বোন হচ্ছে আমার আম্মুর সাথেই থাকে। আমি তখন আমার নানু বাড়িতে যাই এবং আমার নানু বাড়ির অবস্থাও যে বেশ ভালো ছিল তাও কিন্তু না। আমার নানু বাড়ির অবস্থাও মোটামুটি অনেকটাই গরিবের হালেই কাটতেছিল। তো নানু বাড়িতে যাওয়ার পরে তখন নানু আমারে করলো কি, একটা মাদ্রাসায় ভর্তি করাই দিল। আমার নানু বাড়ির একটা মাদ্রাসায় ভর্তি করাইলো। আমি তখন এই মাদ্রাসায় পড়তেছি, নানুর সাথে চলাফেরা করতেছি, মামাদের সাথে চলাফেরা করে মাদ্রাসায় পড়ি। আবার 15 দিন 20 দিন বা 1 মাস পরে মাঝে মাঝে বাড়িতে আসি, মাকে দেখে যাই, ছোটো ভাই বোনদেরকে দেখি, আব্বার সাথে দাদির সাথে সময় কাটাই। দিনকালগুলো আমার ভালোই কাটতেছিল। এরকম করতে করতে আমি তখন মাদ্রাসায় ক্লাস 4-এ পড়ি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি মাদ্রাসার খুবই মেধাবী একজন ছাত্র ছিলাম। মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষিকা ছিল এরা সবাই বলতো যে আমি যথেষ্ট মেধাবী। আমি একজন ট্রাক ড্রাইভারের ছেলে হয়েও আমার পড়াশোনায় অনেক ভালো জ্ঞান বুদ্ধি আছে, আছে, তো আমি পড়াশোনা করে অনেক ভালো করতে পারবো। এই করতে করতে আমি তখন মাদ্রাসায় যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার জীবনে একটু দুষ্টুমিপনা শুরু হয়। মাদ্রাসা ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি আগে যেরকমটা ভালো ছিলাম, 8-এ ওঠার পর আমার কাছে মনে হয় অনেকটা দুষ্ট হয়ে যাই। মাদ্রাসার কিছু খারাপ ছেলেফেলে আছে, ওদের সাথে মিশি এবং একটু অন্যরকম পড়াশোনা থেকে আমি একটু অনেকটাই সরে যাই। অনেক খারাপ ছাত্র হয়ে যায় ক্লাস 8-এ ওঠার পরে। তো ক্লাস 8-এ ওঠার পরে ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় একটা মেয়ে আছে যে কিনা আমার থেকেও বয়সে প্রায় 3 বছরের ছোট হবে। তো ও হচ্ছে ক্লাস 4-এ পড়ে। তো ক্লাস 4-এ পড়ে, তো ক্লাস 4-এ পড়তো, আমরা তখন হচ্ছে ক্লাস 8-এ পড়তাম।
আমাদের মাদ্রাসাটা একসাথেই ছিল আর কি, মানে আপনার ইয়ে পর্যন্ত দাখিল পর্যন্ত একসাথেই ছিল, মানে ক্লাস 1 থেকে দাখিল পর্যন্ত একসাথে আমরা পড়তাম। পরে ওই মেয়েটার নাম হচ্ছে হালিমা আক্তার। তা আমি যখন ক্লাস 8-এ পড়ি, এর আগে ওই মেয়েটার অনেক সময় দেখতাম বা মাদ্রাসায় আসতো মানে কোনো সময় ওভাবে আমি চিন্তা ভাবনা করতাম না। কিন্তু ক্লাস 8-এ ওঠার পরে আমি একদিন আমার মাদ্রাসার পোলাপাইনকে বলতেছি যে ও তো ক্লাস 4-এ পড়ে, তা 4-এ পড়লো, মাদ্রাসার মেয়ে তো দেখতে শুনতে অনেকটা বড় হয়ে গেছে। আর আমার এই গল্পটা আজ থেকে বহু বছর আগে, সেই সময়তে আসলে মানে আপনার 5-6-এর মেয়েদেরকেও বিয়ে দিয়ে দিত, এরকম অবস্থা ছিল। তো আমি 4-এ পড়ে, আমি তখন বলে আমার সাথে প্রেম করব, মানে মাদ্রাসার পোলাপাইনকে বলি যে ওর সাথে আমি প্রেম করব। এবং ও ক্লাস 4-এ পড়লো, ওর সাথে যে মেয়েগুলো ছিল ও দেখতে সবার থেকে বড় হয়ে যায়, মানে শরীরের গঠন, লম্বা টম্বা সব দিক থেকে অনেক বড় হয়ে যায়। এবং দেখে মনে হয় ওরা অনেক বয়স হয়েছে, পরে মাদ্রাসায় ভর্তি করাইছে, ও আমাদের বয়সে এরকমটাই মনে হয়। পরে মাদ্রাসার ছেলেপেলে আমার বলতেছে যে ফরহাদ তুই কি পাগল হয়ে গেলি, তুই কি জানোস না যে এটা হাফেজা কবিরাজের মেয়ে, এটা হাফেজা কবিরাজের মেয়ে, এই মেয়েরই বিয়ে করলে তুই জীবনে মরে যাবি। আমি তখন বললাম যে এই মেয়েরই বিয়ে করলে জীবনে মরে যাবে, তার কারণ কি? বলে কারণ হচ্ছে এই মেয়ের বাবা একটা জিন। তো এর আগেও আমি এই কথাটা অনেকবার শুনেছিলাম, অনেকের মুখে শুনেছিলাম যে আমাদের মাদ্রাসার হালিমা আক্তার, ওর বাবা হচ্ছে জিন এবং ওর মা হচ্ছে একজন কবিরাজ। এটা আমি অনেকের মুখে শুনতাম, কিন্তু ওভাবে জিনিসটাতে আমি কোনো গুরুত্ব দিতাম না, মানে ওভাবে আমি জিনিসটাকে চিন্তা করতাম না। কিন্তু যখন আমার মাদ্রাসার আমার ক্লাসমেট বন্ধুরা আমারে বলে উঠলো যে এই মেয়েটার বাবা জিন এবং মেয়েটার মা হচ্ছে কোরআনে হাফেজ এবং তার সাথে সাথে তিনি কবিরাজিও করে, তো এই মেয়ের দিকে তাকালিয়ে তুই শেষ, মানে তুই মারা পড়বি, আমাকে এরকম করে বলতেছে। তা আমার কথা হচ্ছে যে এটা কী ধরনের কথা? একটা মেয়ের বাবা কিভাবে জিন হতে পারে? আর জিন তো কখনো কোনো মানুষের জন্ম দিতে পারে না। আমার কাছে রীতিমতো তখন বিষয়টা অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়াইলো যে না, আসলেই কি এটা সত্য? আসলেই কি এই মেয়ের বাবা জিন? এটি কি আসলেই জিনের মেয়ে? মানে এরকম করে আমি তখন চিন্তা করতে শুরু করি। এবং এই ঘটনার পরে, মানে এটার পরে এই মেয়েটাকে নিয়ে আমার মনে প্রচণ্ড রকমের কৌতূহল জেগে বসে, যে আসলে হালিমা আক্তার কোনো জিনের মেয়ে কিনা, আসলে হালিমা আক্তার কোনো জিনের মেয়ে কিনা, নাকি ভণ্ডামি। তো ওই মেয়েটা খুবই পর্দা করে মাদ্রাসা আসতো ভাই, অন্য মেয়েগুলো যেরকম পর্দা করতো ও তার তো অনেক বেশি পর্দা করে, হাত মোজা, পা মোজা, বোরকা এমনভাবে পরে যে ওকে দেখার কোনো সুযোগ নাই। পুরো একটা বৎসর আমি ওর পিছনে ঘুরি শুধু একটা নজর দেখার জন্য, ওর দেখতে পাই না। ক্লাস 4 থেকে তখন ক্লাস 5-এ উঠে, আমি তখন ক্লাস 9-এ উঠি। তো ক্লাস 9-এ উঠলে পরে আমি তখন করলাম কি, ক্লাস 9-এ উঠছি পরে সবাইরে আমি বলতাম যে এই মেয়েটা আমার ভাল লাগে, ওর সাথে আমি প্রেম করব, বা এরকম ওরকম অনেকের কাছে বলে যেতাম। তো সবাই তখন মেয়েটার কানে মনে হয় একটু একটু দিছিল যে ফরহাদ তোমার পছন্দ করে বা তোমার সাথে রিলেশন করতে চাই, এরকম কিছু। কিন্তু মেয়েটা এইসব, মানে এই কথাগুলো কোনো আমলে নেয় নাই, মানে এটা নিয়ে কোনো সে তার ভিতরে কোনো রিয়াকশান নাই, এটা নিয়ে কিছু করে নাই। ক্লাস 8-এ ওঠার পরে আমি তখন এই প্রথম তার কাছে প্রেমের প্রস্তাব দিলাম, চিঠি লিখলাম এবং চিঠির মাধ্যমে আমি ক্লাস 8-এ উঠে পরে তাকে আমি চিঠি দিলাম। তো চিঠি দিলাম পরে ও আমার চিঠির কোনো উত্তর দিল না। 1টা 2টা 3টা চিঠি আমি ওদের ক্লাসেরই একটা মেয়েকে দিয়ে ওকে পাঠাইলাম, কিন্তু 3টা চিঠির কোনো উত্তরেও আমাকে দেয় নাই। এবং উত্তরগুলো না দেওয়ার পরে ইতিমধ্যে কিন্তু আমার মাদ্রাসার অন্যান্য ছেলেমেয়েরা আমার খুব বুঝাইতেছে যে ফরহাদ এই কাজ কিন্তু ভুলেও করিস না, কারণ ওর সাথে জিন আছে এবং ওর বাবা হচ্ছে একটা জিন, মুসলিম জিন, তোর কিন্তু মেরে ফেলবে, এরকম করে হইতো। আর এরই মাঝে আমি ওর মাকেও দেখতে গেছিলাম, ওর মা যে গ্রামে কবিরাজি করে যেখানে সেখানে দেখতে গেছিলাম, কিন্তু অনেক মহিলারা বলে কেউ ওর মারে দেখেই নাই। মানে ওর মা একটা রুমের মধ্যেই থাকে, ওই রুমের মধ্যেই থাকে, রুম থেকে বেরো হয় না, সারাক্ষণই রুমের মধ্যে থাকে। এবং ওদের আশেপাশের যে ঘরের মানুষ আছে তারাও বলে তারা কখনোই, মানে ওই মহিলার নাম ছিল হাজেরা, বলা তারা কখনোই হাজেরাকে দেখে নাই। অনেক মুরব্বীরাও বলে, অনেক বয়স্ক মহিলা বলে আমরা হাজেরাটা কখনোই দেখি নাই, ওই সবসময় ঘরের মধ্যে থাকে, কোথায় পায়খানা করে, কোথায় প্রস্রাব করে, খাওয়া দাওয়া কী করে আমরা কিছুই জানি না। শুধু ধরেন যিনি হচ্ছে রুগী তিনি ওই রুমের ভিতরে যাবে, রুমের ভিতরে যাওয়ার পর ওনার সামনে বসবে, বললে পরে উনি নাকি আবার পুরুষের মতো মাঝে মাঝে কথা বলে। যখন ওনার উপরে ওই জিনটা এসে ভর করে তখন তিনি পুরো পুরুষের মতোই কথা বলে, এটাও সবাই বলে। তা আমি এগুলো দেখার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কেন যেন এগুলো বিশ্বাস হয় নাই। হাজারা আন্টিকে দেখার পরে আমার কাছে মনে হয় না যে ওনার সাথে আসলেই কোনো জিন আছে বা এটা কোনো জিনের কিছু। আমার কাছে মনে হচ্ছে ভণ্ডামি, কারণ এইসব কবিরাজি টবিরাজি যারা করে এরা বেশিরভাগ সময় ভণ্ডামি করে। আমার কাছে মনে হলো যে না, এটা কোনো একটা ভণ্ডামি হতে পারে, এটা আদৌ কোনো বাস্তব না, মানে সত্য না, এটা আমার কাছে মনে হচ্ছে। যাক, এরকম করে সময়টা কাটতে কাটতে চিঠি দিলাম, 3টা চিঠি দিলাম ওনার মেয়েরে হালিমারে, কিন্তু হালিমা আমার 3টা চিঠির কোনো উত্তরে পাঠাইলো না। উত্তর যখন পাঠাইলো না, একটা সময় আমি করলাম কি, ওরে মাদ্রাসা থেকে ছুটি হয়েছে পরে ও সবসময় 2-3টা মেয়ের সাথে মাদ্রাসাতে বাড়িতে যাইতো। তা আমি ওরে ইয়ের মধ্যে ধরছি, আপনার রাস্তার মধ্যে ধরছি, ধরার পরে আমি বললাম যে হালিমা
তোমার সাথে আমার একটু কথা আছে। তখন কোনো কথা বলে না। বাকি 2টা মেয়ে সাথে আছে, তারা বলতেছে যে আপনার সাথে কী কথা বলবেন। আমি বললাম তোমরা একটু সামনের দিকে হাঁটো, আমি ওর সাথে একটু কথা বলবো। পরে বলে না আমরা সামনের দিকে হাঁটতে পারবো না, আপনি যা বলার এখানেই বলেন, আমাদের সামনেই বলেন। মানে মনে হলো যেন ওই 2টা মেয়ে ওর বডিগার্ড, এমন একটা অবস্থা। তারপরে হালিমা তখন 2টা মেয়েরে বললো ঠিক আছে তোরা সামনের দিকে হাঁট, দেখি উনি কী বলে। তো মেয়ে 2টা সামনের দিকে হাঁটতে শুরু করলো। পরে আমি ওর পাশে দাঁড়িয়ে আমি বললাম যে হালিমা, আমি তোমার 3টা চিঠি দিলাম, তুমি আমার একটা চিঠির উত্তরও দিলা না। ও আমাকে বলে আপনি আমাকে চিঠি দিয়েছেন, আমি তো চিঠি পড়িই নাই, এরকম করেই বলতেছে। আমি বললাম কেন চিঠি পড়ো নাই কেন? আমি একটা না 2টা না 3টা চিঠি দিলাম আর তুমি একটাও পড়লা না? আমাকে বলে না আমার প্রয়োজন হয় নাই, এই জন্য আমি পড়ি নাই। আমি বললাম এটা কী ধরনের কথা? আমাকে বলেন আপনি চিঠিতে কী লিখছেন? এমনিই বলে। আমি বললাম হালিমা আসলে চিঠিতে লিখছিলাম এটাই যে আমি তোমার পছন্দ করি, আমি তোমার বিয়ে করতে চাই, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। ও তখন আমাকে উত্তর দেয় আপনি কি জানেন আপনার বয়স কত আর আমার বয়স কত? এমনি বলে। এবং মেয়েটা যে কথা বলে তাকে দেখে মনে হয় যে ও আমার বয়সী। ও হয়তো ক্লাস 5-এ পড়ে কিন্তু বয়স আমার এরকম অনেক বড়সড় মনে হচ্ছে। পরে আমি বললাম যে আমি জানি আমাদের বয়স অনেক কম, কিন্তু আমরা এখন রিলেশন করব, প্রেম করব, এরপরে যখন আমাদের বয়স বাড়বে বা আমরা যখন কোনো কিছু করব, স্টাবলিশড হবো, দেন তখন আমরা বিয়ে করব। আমার বলতেছে আপনি কি জানেন আমার পরিচয়? আমি বললাম না আমি তোমার পরিচয় জানি না। বলে আমার পরিচয়টা ভালো করে জানেন, এবং আমার পরিচয়টা জানার পর যদি আপনাকে মনে হয় যে আপনি আমাকে বিয়ে করবেন তাহলে করতে আইসেন। আমি তখন বললাম তোমার পরিচয় তুমিই বলো, অন্যদের কাছে কী শুনবো, তুমিই বলো। ও বলে তাহলে কান খুলে শুনে রাখেন, আমার বাবা একটা জিন, আমার বাবা একটা মুসলিম জিন, আমি একটা জিনের মেয়ে, সুতরাং আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। তা আমি বললাম তুমি একটা জিনের মেয়ে হলে পৃথিবীতে কী করো, আমাদের মাদ্রাসায় কী করো? তুমি তো জিনের রাজ্যে চলে যাবা, জিনের মেয়ে জিনের রাজ্যে থাকবে, আমাদের মাদ্রাসায় কেন? আমাকে বল আমি আপনাকে এত কথার উত্তর দিতে বাধ্য নয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা আমার উত্তর দেওয়া লাগবে না, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি। ও বলে বলেন। আমি বলে তোমার আব্বা যে জিন এটা কি তুমি শিওর? ও বলে হ্যাঁ শিওর। আমি বললাম তুমি কি কখনো তোমার আব্বাকে দেখছো? বলে হ্যাঁ অনেকবার দেখছি, আব্বা তো এখনও আমার আশেপাশে আছে। আমি বললাম মানে তুমি তোমার আব্বাকে দেখো? বলে হ্যাঁ দেখি, প্রতি রাতেই তো দেখি, আমার আম্মুর কাছে আসে, আমার আম্মুর সাথে কথাবার্তা বলে, সব সময় দেখি। আমি বললাম যে হালিমা এগুলো কী বলো, তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখছি আমি বললাম তা তোমার আব্বাকে আমাকে একটু দেখাও তো। পরে বলতেছে ওই সময় ঠিক ওর কাছাকাছি একটা বটগাছ ছিল, বিশাল একটা বটগাছ। ও বলে আমার আব্বা ওই বটগাছের নিচে বসে আছে। পরে আমি বললাম বটগাছের নিচে বসে আছে, আমি তো বটগাছের নিচে কাউরে দেখতে পাইতেছি না। ও বলে পাবেন, বটগাছের নিচে আমার আব্বা বসে আছে, ওইখানে বটগাছের নিচে তাকায় থাকেন, তাহলে আপনি আমার আব্বারে দেখতে পাবেন। আর কিছু বলার আছে? আমি বললাম আমি বটগাছের নিচে কাউরে দেখতেছি না। ও বলে আমি চলে যাই তাহলেই আপনি দেখতে পারবেন, এখানে দাঁড়াই থাকেন, আমার কথা তো বিশ্বাস হয় না, এখানে দাঁড়াই থাকেন এবং আমি চলে গেলে আপনি দেখতে পারবেন। এই কথা বলে হালিমা শুধু বটগাছটা ক্রস করলো, এমন সময় আমি হঠাৎ বটগাছের নিচে দেখতে পাই বিশাল আকৃতির সাপ। একদম একটু আগেও দেখলাম যে বটগাছের নিচে কিছুই নেই, একেবারে খালি মাঠ, এরকম একটা বটগাছ পড়ে যাচ্ছে, বটগাছের নিচে কিছুই নেই, বাট হঠাৎ করে দেখলাম ভয়ঙ্কর আকৃতির এক সাপ ভাই। এবং এই সাপ নর্মাল কোনো সাপ না, সাপটা দেখে মনে হয় আমি আটকে উঠেছি, অনেক বড় আকার, অনেক বড়, একদম কালো, এবং এই ধরনের সাপ আমি আর দেখি নাই। এবং আমাকে জিব্বা দিয়ে এরকম করে ভেঙাইতেছে, আমি জাস্ট একটা চিৎকার দিয়ে পিছনের দিকে দৌড় দিয়েছি। কী পরিমাণের ভয় পাইছি ভাই চিন্তা করেন। নানু বাড়িতে যাওয়ার পর আমার জ্বর উঠে গেছে, আমি প্রচণ্ড রকমের জ্বরে ভুগতেছি, এবং আমার মা আমাকে দেখার জন্য আসছে, আমার ভাই বোনেরা আমার দেখার জন্য আসছে, এবং মা আসার পরে জিজ্ঞেস করতেছে কী হয়েছে, আমারে জিজ্ঞেস করে। তা আমি তো মায়েরে কোনো কিছু বলি না। তা আমার ওই নানু বাড়িতে আরেক ছেলে আছে, ওই আমার সাথে ওই আমাদের মাদ্রাসায় পড়তো, ওর কাছে আমি তখন বিষয়টা বলি আর কি। এবং ও তখন আমার আম্মুরে বলে দেয় যে খালা এরকম এরকম ঘটনা, এটা করছে আপনার ছেলে। তা আমার আম্মারে ও যখন এরকম করে বলে দেয়, আমার আম্মা তখন আমার উপরে খুব রেগে যায়। আমি কি তোরে মাদ্রাসা এই কারণে ভর্তি করাইছি, আমরা কত কষ্ট করে চলাফেরা করি, তোর ছোট ভাইটা তোর ছোট বোনটা আমরা কত কষ্ট করে খাইয়া না খাইয়া কত কষ্ট করে চলি, আর মাদ্রাসার শিক্ষকরা বলতেছে তোর মেধা অনেক ভালো, তুই অনেক ভালো ছাত্র, যার জন্য তোরে আমরা এত কষ্ট করে পড়াশোনা করাই, আমার অনেক স্বপ্ন দিয়ে একজন বড় আলেম হবি, আমাদের দুঃখ কষ্ট মুছে দিবি, আমাদের পাশে দাঁড়াবি, কিন্তু আজকে তুই এটা কী করতেছিস, এটা তুই কি করতেছিস? আমার আম্মা আমারে বলতেছে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, কিছু বলি না। আমার আম্মা বলে এরপর থেকে যদি আমি আর কোনো দিন শুনতে পাই যে তুই এই ধরনের কোনো কিছু করছিস, আমি তোরে ডিরেক্টলি বাড়িতে নিয়ে যাব, তোর আব্বা যেরকম ট্রাক চালায় এরকম ট্রাক ড্রাইভার বানাই দিব, যা। এগুলো বলে আম্মু তখন বকা টকা দিয়ে আম্মু তখন এখান থেকে চলে গেছে। আম্মু চলে যাওয়ার পরে আমি 3 দিন পর্যন্ত মাদ্রাসায় যাইতে পারি নাই। 3 দিন পরে মাদ্রাসায় গেছি, এবং মাদ্রাসায় যাওয়ার পরে আমি কি করলাম, আমাদের মাদ্রাসার
মানে ক্লাস শুরু হওয়ার আগে মাদ্রাসার কোণার মধ্যে এখানে একটা কাঁঠাল গাছ আছে, অনেক বড়। কাঁঠাল গাছের নিচে বসে আছি, কারণ এমনি জ্বর থেকে উঠে আসছি। এবং কাঁঠাল গাছের নিচে বসে থাকা অবস্থায় হঠাৎ করে ভাই ওই হাজেরা তখন আমার কাছে আসছে। মানে বোরকার যেই মুখোশটা সেটা খোলা। মানে আমি দেখে রীতিমতো ভাই আটকে গেছি যে একটা মানুষ এত সুন্দর হতে পারে। মানে ও যে বলে ও জিনের মেয়ে, আসলেই ও জিনের মেয়ে, কারণ একটা মানুষ তো এত সুন্দর হতে পারে না। ওর চোখ, নাক, ঠোঁট, মুখ সব কিছু মনে হয় যেন খোদা নিপুণ হাতে বানাইছে। আমি ওর দিকে তাকায় আছি, ও হাসতেছে আর বলতেছে, কি বলছিলাম না ভয় পাবেন, ভয় পাইছেন? আর আমার লগে প্রেম করবেন, আমারে বিয়ে করবেন, আমারে বিয়ে করার স্বাদ আছে আর আর করবেন বিয়ে আমারে? আমি তখন ওর মুখের দিকে তাকিয়ে আছি, মানে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। এবং এরকম করে ও তখন এখান থেকে হাসতে হাসতে চলে গেছে। চলে যাওয়ার পর আমি তখন ক্লাসরুমে গেলাম, এবং ক্লাসরুমে গিয়ে চিন্তা করতেছি যে এত সুন্দর মেয়ে আমি আমার বাপের জন্মও দেখি নাই, তা এই মেয়েরে তো আমি বিয়ে করবোই করব। এবার আমি জিন ভূতের ঊর্ধ্বে গিয়ে আমি ওর বিয়ে করব। এবার আমি করলাম কি, ওই দিনই মানে যেদিন আমাদের ক্লাস শেষ হলো, ক্লাসটা শেষ হওয়ার পরে আমি আবারও পুনরায় তার পিছনে পিছনে মাদ্রাসা ছুটি হওয়ার পরে হাঁটতে শুরু করছি। পরে ও আমার বলি, কী ব্যাপার আজকে আবারও আসছেন? আমার আব্বারে দেখে কি আপনার শিক্ষা হয় নাই? আমি বললাম, দেখো আমি তোমার সাথে একটু কথা বলতে আসছি, আমি তোমার কাছে সাথে বটগাছের নিচ পর্যন্ত যাব না, এখানে দ্বারা একটু কথা বলবো এবং এখানে দ্বারা একটু কথা বলে আমি চলে যাব, আমার একটা সত্যি কথা বলবা। ও আমাকে বলে, হ্যাঁ ঠিক আছে বলেন। আমি বললাম, আচ্ছা হালিমা, আসলেই বটগাছের নিচে যে সাপটা দেখতে পাইছি এটা কি তোমার বাবা? ও বলে, হ্যাঁ আমি তো বলেছি আমার বাবা এখানে বসে আছে, আপনি আমার আব্বারে, আমি এখান থেকে চলে গেলে আমার আব্বা আপনার দেখা দিবে, আপনি দেখেন নাই? আমি বললাম, তোমার আব্বা কি সাপ? ও আমার বলে, আপনি কি দেখছেন? আমি বললাম, আমি একটা সাপ দেখছি। বলে, আমার আব্বা যে কোনো রূপ ধারণ করতে পারে, হুজুর সাজতে পারে, মাওলানা সাজতে পারে, দারোয়ান সাজতে পারে, শিক্ষক সাজতে পারে, সাপ সাজতে পারে, আমার আব্বা যে কোনো রূপ ধারণ করতে পারে। মানে ওর কথাগুলো শুনতেছি, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি তখন কিছুটা বিশ্বাস করতে শুরু করি। পরে আমি বললাম, হালিমা তা ঠিক আছে, তোমার আব্বা সাপ বা তোমার আব্বা জিন সবই আমি মানলাম, কিন্তু আমি তো ওরকম খারাপ কোনো ছেলে না যে আমি তোমাকে বিরক্ত করি, ডিস্টার্ব করি, তা না। আমি তোমাকে প্রেমের প্রপোজাল দিয়েছি, শুধুমাত্র তোমাকে ভালোবাসার প্রস্তাব করছি, এতে তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তো ভালো। আর তুমি কেন এরকমটা করতেছো? তোমার কি কখনো বিয়ে হবে না? ও বলে, না আমি পৃথিবীর কাউরে বিয়ে করবো না, আমি জিনকে বিয়ে করবো। আমার আব্বা যেহেতু জিন্স, আমি একটা জিনকেই বিয়ে করব। আমার মা যেহেতু একটা জিনকে বিয়ে করছে, আমিও একটা জিনকে বিয়ে করব। সেদিন আর তার সাথে আমি বটগাছের নিচ পর্যন্ত যাই না, কারণ আমি জানি বটগাছের নিচে গেলে পরেই আমি যদি আবার ওই সাপটাকে দেখতে পাই এবং এটা যদি এসে আমাকে সবল দিয়ে বসে, আমিও বটগাছের নিচ পর্যন্ত না গিয়ে আমি তখন আমার নানু বাড়িতে গেছি। নানু বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতেছি কি করা যায়, কিভাবে ওকে পটানো যায়, কিভাবে ওকে লাইনে আনা যায় এবং কিভাবে ওর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করা যায়। এরকমটা চিন্তা করতেছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা নতুন আইডিয়া আসছে। আমার নানু বাড়ি থেকে মোটামুটি বেশ দূরে কালীকান্দি বলে একটা জায়গা আছে। ওই কালীকান্দি জায়গার ভিতরে একজন তান্ত্রিক মহিলা আছে, একজন হিন্দু তান্ত্রিক মহিলা আছে। উনি অনেক ওস্তাদি, ওনার সাথে পুরী আছে এবং তিনি অনেক ক্ষমতাধর। আমি ওনার কাছে যাব, মানে এরকম একটা পরিকল্পনা, ওনার কাছে যাব এবং ওনার কাছে গিয়ে আমি ওনার কাছ থেকে তাবিজ এনে হালিমারে ছোঁয়াবো, বা উনি যদি কিছু দেয় আমি হালিমার গায়ে ওঠে স্পর্শ করাবো এবং হালিমা তখন আমার জন্য পাগল হয়ে যাবে। অথবা আমি বটগাছের নিচে যেটা দেখেছি এটা কী ছিল, বা হালিমা যেগুলো বলে এগুলার আমি বাস্তবতা পরীক্ষা করার জন্য আমি মহিলার কাছে যাব। এর পরের দিন আমি তখন সকালবেলা স্কুলে না গিয়া মাদ্রাসা না গিয়া সাইকেল নিয়ে রওনা দিছি ওই কালীকান্দার দিকে। এবং কালীকান্দা যাওয়ার পরে ওইখানে ওই মহিলার কাছে আমি গেলাম, তিনি হিন্দু মহিলা। তো আমি তো আপনার পরে আসি, পাঞ্জাবি পরে আসি, টুপি পরে আসি, আবার আমার মুখের মধ্যে তখন ওই সময় চাপা দাড়িও আছে, কোচা কোচা দাড়ি। মানে আমি ভাবতেছি যে ওই মহিলা আবার আমার সাথে কথা বলে কিনা, কারণ তিনি হিন্দু, আমি তো মুসলমান, না জানি গেলে আমার সাথে কথাই না বলে। এরপরও ভয়ে ভয়ে ওনার ওখানে গেছি, যে আমি বসছি। পরে আমার বলে, কি হুজুর এখানে কেন? আমি তখন বসে আছি। পরে বলতেছে, হুজুর এখানে কেন? সাইকেলের মধ্যে আবার বই, মাদ্রাসায় যান নাই? আমি বললাম, না। তা আমার কাছে কেন আসছেন? আমি বললাম, আপনার কাছে আসছি, আমার একটা পরামর্শ লাগবে আর আপনার কিছু জিনিস জিজ্ঞেস করব। তো বলে, ঠিক আছে বলেন। আমি বললাম, আপনি আমাদের এলাকার একজন মহিলা আছে, কোরআনে হাফেজ, নাম হচ্ছে হাজেরা কবিরাজ, আপনি ওনার চিনেন? পরে আমার দিকে একটু অবাক হয়ে তাকায়, মানে একটু অদ্ভুত নজরে তাকায় বলতেছে, হ্যাঁ চিনি। কেন? আমি বললাম, ওনার সাথে আপনার কখনো কথা হয়েছিল? বলে, না কখনো কথা হয় নাই। উনি কবিরাজ, আমি তান্ত্রিক, চিনব না কেন? চিনি, উনি কবিরাজি করে, উনি চিনি। আমি বললাম, আমি ওনার মেয়ে হালিমা, ওনার একটাই মেয়ে, নাম হচ্ছে হালিমা আক্তার। আমি হালিমা আক্তারের সাথে প্রেম করতে চাই এবং তারে বিয়ে করতে চাই, এই জন্য আপনার কাছে সাহায্যের জন্য আসছি। উনি বলে, ঠিক আছে তাহলে বাইরে গিয়া বসেন, আমার লোক গিয়ে আপনারা ডাক দিলে এরপর আবার আইসেন।
এই কথা বলে ওনারা রুম থেকে আমাকে বের করে দিল। তার ঠিক 15-20 মিনিট পরে আমার ডাক দিছে আবার একটা মহিলা, মানে হিন্দু মহিলা আমার ডাক দিছে। আমি তখন ওই রুমে ঢুকছি। ঢুকার পরে এই মহিলাটা, মানে ওই তান্ত্রিক হিন্দু মহিলাটা আমার দিকে তাকায় বলতেছে যে তোমার নাম কি? আমি বললাম না ফরহাদ হোসেন। তোমাদের বাড়ি কই? পরে আমাদের বাড়ি অমুক জায়গায়। তো বলতেছে তুমি কি তোমার নানু বাড়িতে থাকো? এমনিই বলে। আমি কিন্তু ওনার কোনো কিছু বলি নাই। আমি বললাম হ্যাঁ। বলে তোমার আব্বা কি ট্রাক চালায়? আমি বললাম হ্যাঁ। বলে তুমি কি চাও তোমার আব্বা ট্রাক অ্যাক্সিডেন্ট করে মরে যাক? এমনি বলতেছে। আমি বললাম না না না, এটা আমি কখনোই চাই না, এটা আপনি কি বলেন? পরে বলে যদি এটা না চাও তাহলে যাও, আজকের পর থেকে ওই হালিমার দিকে আর ফিরেও তাকাবা না, হালিমার সাথে কথা বলার চেষ্টা করবা না। হালিমার বাবা তোমার উপরে খুব রেগে আছে, তোমার একটা বড় ধরনের ক্ষতি করে ফেলবে, একটা বড় ধরনের ক্ষতি করে ফেলবে। কখনোই হালিমার দিকে চোখ তুলে তাকাবা না, এখান থেকে চলে যাও। মানে এরকমভাবে উনি একরকম আমাকে ধমক দিয়ে বকাবাধ্য করুন আর ওই রুম থেকে আমাকে বের করে দিল। আমি তখন অবাক হয়ে গেলাম যে আরে কী বলে, তাহলে কি সবই সত্য? হালিমা যে জিনের মেয়ে, মানে জিনের মেয়ে, এটাও সত্য। হালিমা আমাকে বটগাছের নিচে ওর বাবাকে সাপের রূপে দেখিয়েছিল, সেটাও সত্য। তার মানে হালিমার সাথে তো আমার আর কোনো দিনও কোনো কিছু হবে না, বা এটা আমি তখন পুরোপুরিভাবে শিওর হয়ে যায় যে না, এটা সম্ভব না। পরে আমি একরকম হাল ছেড়ে দিয়েছি, মানে ওর হালটা আমি ছেড়ে দিয়েছি। ওর সাথে আমি আর কথাই বলি না। আমি আমার মতো করে চলাফেরা করে, আমার মতো করে আমি থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, আমার মতো করে আমি চলতেছি। ওর সাথে আর কথাই বলি না, কারণ আমি তো বুঝেই গেছি ওর সাথে আমার আর কিছু হবে না। এবার আমাদের মাদ্রাসার সবাই আমারে দেখলে, কিরে প্রেম করলি না, কিরে ভালোবাসলি না, মানে আমার ওই যে খোঁচা মেরে মেরে, বন্ধুরা খোঁচা মেরে মেরে কথা বলে। এরকম করতে করতে আরও কয়েকটা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমি হালিমাদের বাড়িতেই গেছিলাম। হালিমাদের বাড়িতে গেছিলাম অন্য আরেকটা আমার মাদ্রাসায় পড়া একটা ছেলে, ওর কাছে। তো ওইখান থেকে আসার সময় দেখলাম হালিমাদের বাড়ির সামনে আরও কয়েকটা পিচ্চিরি নিয়ে বসে আছে, ছোটো ছোটো মেয়ে হয় না, ওগুলো নিয়ে বসে আছে ওদের বাড়িটার সামনেই। পরে আমি সাইকেল দিয়ে আসতেছি, আমার দেখে দেখে ডাক দিয়েছে, ও ফরাদ ভাই দাঁড়ান। পরে আমি সাইকেল তার করে দাঁড়াইছি। পরে বলে এদিকে আসেন। আমি কাছে গেছি। পরে বলে কি ভয় পাইতেছেন? আমি বললাম না না না, ভয় পাবো কেন, ভয় পাওয়ার কী আছে? বলে কই আপনি তো এখন আর আমার প্রেমের চিঠি লেখেন না, আমারে ভুলে গেছেন? আমি বললাম দেখো হালিমা, আমি কথা বাড়াইতে চাই না, আমি তোমাকে ভালোবাসছিলাম, আমি প্রেমের চিঠি লিখছিলাম, তুমি তো কোনো উত্তর দাও নাই, আর তুমি জিন ভূত এই পুরি টরি এটা ওইটা বলে আমার কাছ থেকে সরে গেছো। তো যাই হোক, তুমি ভালো থাকো, ভালোবাসার মানুষ ভালো থাকুক, এটাই তো চাইবো না, আমি চলে যাই। পরে বলতেছে কই গেছিলেন? আমি বললাম গেছিলাম এখানেই সুজনদের বাড়িতে। পরে বলতেছে ও সুজন ভাই বাড়িতে? আমি বললাম হ্যাঁ বাড়িতেই, কথা হয়েছে চলে যাচ্ছি। বলে কী হয়েছে? আমি বললাম না সামনে পরীক্ষা, পড়াশোনার চাপ, এই জন্য। পরে বলছে আমাদের বাড়িতে আসেন আমাদের বাড়িতে একটু চা নাস্তা করে যান। আমি বললাম না আমি চা নাস্তা করুন, আমি চলে যাবো। ও তখন সাইকেলটা টান দিয়ে ধরে ফেলে পিছন থেকে, টান দিয়ে পোলাপাইনগুলো আমার সাইকেলের পিছনে আপনার ছিল, বই ছিল, 2-3টা বই ছিল, কিতাব ছিল, ওগুলো টান দিয়ে নিয়ে পিচ্ছি একটা হাতে দিয়ে দেয়, বলো তুই এটা বইটা বাড়িতে চলে যা। পিচ্ছি তখন বই নিয়ে দৌড় দিয়ে বাড়ি চলে যায়। আমি বললাম যে হালিমা এটা তুমি কী করলা? আমার বইগুলো ওইখান থেকে নিয়ে গেলা, মানে পিচ্চির কাছে দিয়ে দিলাম, আমি তো বাড়ি যাবো, সন্ধ্যা হয়ে যেতেছে, আমার বাড়ি যেতে হইব। ওগুলো ভয় পাইতেছেন কেন? আমার আব্বা আপনার কিছুই করবে না, বসেন কথা বলি। পরে আমি বললাম যে কি বসবো? ও বলে আচ্ছা সেদিনকে আপনি সত্যি সত্যি সাপ দেখছিলেন? এমনি আমারে বলতেছে। আমি বললাম বটগাছের নিচে তো আমি সাপ দেখলাম। আমাকে বলে আপনি কীভাবে মনে হলো যে বটগাছের নিচে আমার বাবা সাপের রূপে বসে আছে? আপনি না মাদ্রাসায় পড়াশোনা করেন, শিক্ষিত মানুষ। আমি বললাম যে না, আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। ও বলে দূরও বসেন, আমি আসলে আপনার সাথে দুষ্টমি করছি। আমার বাবা কোনো দিন জিন হয়? এটা কি কোনো কথা? আমার বাবা কখনো জিন হতে পারে? একটা মানুষের বাবা কখনো জিন হয়? আমি বললাম তারপর তুমি যে বললা, আর তোমার মা যে কবিরাজি করে তিনিও বলে তার স্বামী নাকি জিন। পরে বলতেছে আরে ধুর, আম্মার কথা বাদ দেন, আম্মারটা আম্মা বুঝবে, আমি কখনো জিন দেখিও নাই, আর আমার বাবা কখনো জিনও না। আপনি বসেন, আমি আপনার সাথে কথা বলি। আপনি কি সত্যি আমার পছন্দ করেন? আমি বললাম হালিমা তোমার কথাবার্তা না আমি কিছুই বুঝতে পারছি না। এক সময় তুমি আমার বকা দাও, গালি দাও, আমার সাথে খারাপ ব্যবহার করো, এটা বলো ওইটা বলো, আবার দিকে আমার সাথে তুমি ভালোও হয়ে যাও। মানে তোমার মনের ভিতরে কি চলে বা তুমি কি চাইতেছো আমি না এগুলো বুঝতেছি না। ওই তখন বলে আমার বিয়ে করবেন, মানে এরকম করেই বলতেছে। আমি তখন মানে কি বলবো না বলবো আমি বুঝতে পারি না। পরে আমি এগুলো বলতেছি, পরে অনেক ভালো করে কথা বলে আমার সাথে, একদম এত সুন্দর করে রোমান্টিক করে এত ভালো করে কথা বলে যা বলার মতো না। এবং কথাবার্তা বলে শেষ করে আমি তখন আমার নানু বাড়িতে আসি। আসার পরে রাতের বেলা আমি ওর স্বপ্ন দেখি, এবং এত রোমান্টিক একটা স্বপ্ন দেখি ভাই, আমি দেখি কি যে আমি ওরে নিয়ে একটা বিশাল ফুলের বাগান, মানে অনেক বড় একটা ফুলের বাগান, ওই ফুলের বাগানের মাঝে আমি ওরে নিয়ে বসে আছি। ফুলের বাগানের মাঝে আমি ওরে নিয়ে বসে আছি, ও আমার দিকে তাকে আছে, আমি ওর দিকে তাকে আছে, এবং সারাটা রাত ওই ফুলের বাগানে আমি ওরে নিয়ে বসেছিলাম। এরকম একটা স্বপ্ন দেখি। সকালবেলা মাদ্রাসা যাওয়ার পর সাথে আমার দেখা হয়। আমি বললাম যে হালিমা গতকালকে রাতে আমি এমনি তোমার নিয়ে একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা খুব মুগ্ধ মনে হচ্ছে, মানে আমি তোমাকে এরকম একটা স্বপ্ন দেখছি। তো এরপরে হলো কি, ও আমার সাথে অনেকটা ভালো হয়ে গেছে।
ধরেন আগের মতো করে গ্যাজগুজ করে না, করে না, তবে আস্তে আস্তে করে এবার সর্বশেষ আমি ওর জন্য আরেকটা প্রেমের পত্র মানে আরেকটা চিঠি লিখি। আরেকটা চিঠি লেখার পরে এবারের চিঠিও পাইয়া আমাকে চিঠির উত্তর দেয়, মানে ওই চিঠির উত্তরেও আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি ওই ভালোবাসার প্রস্তাবও অ্যাকসেপ্ট করে মানে গ্রহণ করে। এবং এরপর থেকে হালিমার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, যেটা শুধুমাত্র আমি আর হালিমা জানতাম, আমাদের মাদ্রাসার কোনো পোলাপান জানতো না। আমি হালিমাকে অনেক জিজ্ঞেস করতাম যে আসলেই তোমার বাবা জিন কিনা, বা তোমার আম্মার জিনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। ও বলে আমি আম্মারটা জানি না, তবে আমার বাবা কোনো জিন না। তো আমি বলি তোমার আব্বাকে, আসলে ওই এলাকার মানুষও জানে না যে হালিমার বাবাকে। হালিমার মা হাজেরা ওই ঘরের মধ্যেই থাকতো, ওইখানেই আপনার ধ্যান করতো এবং সেখান থেকেই নাকি তার জন্ম হয়। সত্যিকার অর্থে হালিমার বাবার কোনো ঠিকানা তাদের গ্রামের কেউই জানে না। কিভাবে হালিমা তো তার নানার বাড়িতে থাকে আর কি, তো তার বাবা কে বা কী ওগুলো কোনো কিছুই জানে না। অনেকে আবার হালিমাকে নিয়ে বাজে কথাও বলে যে হালিমা অবৈধ সন্তান, বা যেটা বলে যে বাস্টার জারদ সন্তান, এরকম করেও হালিমাকে অনেকেই কথাবার্তা বলে। তো যাই হোক, যার কথা তার মুখে এইসব নিয়ে তো আমি কথা বলতে চাই না, আমার হালিমার সাথে আছি, আমি আমার মতো করে আছি। যাই হোক, এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো আমার মতো করে কাটাইতে আসি, এবং ওর সাথে আমার সম্পর্কটা সামনের দিকে আস্তে আস্তে করে আরও বিল্ড আপ হইতেছে। এইভাবে করতে করতে একটা সময় দেখা গেলো আমি আলেম পরীক্ষা দিব। প্রায় 1 বছরের মধ্যে কিন্তু আমি ওর সাথে রিলেশনে ছিলাম, পুরো 1টা বছর রিলেশনে ছিলাম। আমাদের রিলেশনের মাঝে অনেক স্মৃতি আছে। 1 বছর পরে আমি তখন করলাম কি, আমার দাখিল পরীক্ষা ছিল, দাখিল পরীক্ষা দিলাম। এবং দাখিল পরীক্ষাটা দেওয়ার পরে আমি তো তখন আর মাদ্রাসায় যাই না, আমি তো বাড়িতেই থাকি। তো ও তখন মাদ্রাসায় যায় আসে এরকম করতে করতে আমি মাদ্রাসায় সামনে যেতাম, ওর সাথে আমার দেখা হইতো, কথা হইতো। তো মোবাইল ফোন ছিল না, মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াইতাম, ওর সাথে কথা বলতাম, ও যাওয়ার সময় কথা বলতো, আসার সময় কথা বলতো। এই করতে করতে একটা সময় হঠাৎ করে ও মাদ্রাসা আসা বন্ধ করে দেয়। প্রায় 3 থেকে 4 দিনের মতো হয়ে গেছে ও মাদ্রাসা আসে না। তো ওদের বাড়ির যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলোর জিজ্ঞেস করেছি কী ব্যাপার, হালিমা মাদ্রাসা আসে না কেন, হালিমেরা এখন দেখি না কেন। তো ওদের বাড়ির মেয়েগুলো বলে ও ওর মায়ের সাথে এখন কবিরাজি করে। তো ও ওর মায়ের সাথে কবিরাজি করে, এখন আরও মাদ্রাসা আসে না। তো ও কিন্তু কোনোদিনও কবিরাজের কোনো কিছু আমি ওর মাঝে দেখি নাই, যে কোনো কবিরাজি করা, তন্ত্রমন্ত্র কাজ করা, এগুলো প্র্যাকটিস করা, এরকম কোনো কিছু কিন্তু ভাই আমি ওর মাঝে দেখি নাই। ও কিন্তু সবসময় সাদামাটা জীবনযাপন করতো, সবার সাথে অনেক হাসি খুশি চলতো ফিরতো, বা অনেকটা ভালো ছিল। এই মেয়েটা হঠাৎ করে কবিরাজি শুরু করে দিয়েছে বা কবিরাজি করতেছে, বিষয়টা আমার কাছে তখন অবাক লাগলো। আমি খুবই মর্মাহত হলাম, কষ্ট পাইলাম। তো ওর একটা বান্ধবী আছে, ওদের বাড়িরই ওই মেয়েটার আমি তখন ধরলাম, নাম ছিল ঝর্ণা। আমি বললাম, ঝর্ণা যেমনি পারো আমার একটু হালিমার সাথে কথা বলাই তো, আমার একটু খুব কষ্ট হইতেছে, আমি একটু হালিমার সাথে কথা বলবো, আমাকে একটু হালিমার সাথে কথা বলাই দাও। পরে বলতেছে হালিমা তো কারোর সাথে কথা বলে না, কারো সামনেও আসে না, এবং ও তোর মায়ের সাথে বসে থাকে, ওইখানেও কবিরাজি করে, ও আর মাদ্রাসায়ও পড়বে না। ওর সাথে আমার যখন কথা হয় আমাকে এটা বলে। আমি বললাম যে দেখো ঝর্ণা, আমি তোমাদের মাদ্রাসার সিনিয়র বড় ভাই, তোমাদের মাদ্রাসা অনেক দিন ধরে পড়াশোনা করছি, তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তোমার কাছে অনুরোধ করে বলি তুমি যেমনে পারো একটু হালিমারে ডাইকে না আমার সাথে একটু হালিমার কথা বলাই দাও, হালিমার সাথে আমার একটু কথা বলাই দেয়। তখন আমি হালিমার অনেক পছন্দ করি, এবং ওর সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হঠাৎ করে আমাদের সম্পর্কের মাঝে কী হলো, ওই মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়, ওর মায়ের সাথে কবিরাজি করতে শুরু করে। আমার অনেক কষ্ট হইতেছে, তুমি একটু ওর সাথে আমার কথা বলাই দাও। পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনারে আমি বলবো নি। হ্যাঁ, ও বিশেষ করে শুক্রবারে বিকেলবেলা ওর মায়ের ওখান থেকে বেরোয় আমাদের বাড়ির দিকে আসা, তাহলে শুক্রবারে আসেন, তখন বুধবার আমি ওর সাথে কথা বলি। বৃহস্পতিবার হলো শুক্রবারে আমি কী করলাম, ওই জন্নাতের বাড়িতে গেছি। জন্নাতের বাড়িতে যাওয়ার পরে ও বললো কি ওদের বাড়ির পিছনে একটা মাঠের মতো আছে, আমার বললো আপনি এখানে বসেন, আমি দেখি হালিমারে ডাইকে আনতে পারি কিনা। ওই আবার শুক্রবারে মাঝে মাঝে বিকালে বের হয়। তো তখন কী করলো, ঝর্ণা গেল, এবং ঝর্ণা যাওয়ার পরে অনেকক্ষণ পরে ঝর্ণা তখন হালিমারে নিয়ে আসছে। হালিমারে নিয়ে আসার পর আমি হালিমার মুখের দিকে তাকাইছি, হালিমা একদম শুকিয়ে গেছে, চোখ দুটা গর্তের ভিতরে ঢুকে গেছে, চেহারা একদম কালো হয়ে গেছে, ওকে চিনেই যায় না। যেই মেয়েটা পরীর মতো সুন্দর ছিল এই মেয়েটার চেহারা এরকম হয়ে গেছে। পরে আমি বললাম যে হালিমা তুমি ভালো আছো? আর বলে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমার আপনি করে বলতেছে, কিন্তু সবসময় আমাকে তুমি করে সম্বোধন করতো, তুমি করে ডাকতো। পরে আমি বললাম হালিমা তুমি কি আমাকে চিনতে পারছো? বলে হ্যাঁ পারছি, আপনি ফরহাদ ভাই না? আমি বললাম হালিমা কী হয়েছে তোমার? বলে কিছুই হয় নাই। আমি বললাম কিছুই হয় নাই? বলে না কিছুই হয় নাই, আমি ঠিক আছি। আমি বললাম দেখো তুমি ঠিক নাই, তুমি মাদ্রাসায় যাওয়া বন্ধ করছো কেন? বলে আমার আম্মা আমাকে মাদ্রাসায় যাইতে মানা করছে। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, কথা বলতে চায় না আমার সাথে। আমি বললাম শোনো একটু কথা বলো, চলে যাবা ঠিক আছে সমস্যা নাই, একটু কথা বলে যাও, তুমি মাদ্রাসায় আসা বন্ধ করছো কেন? বলে আমার আম্মা আমাকে মাদ্রাসায় যাইতে মানা করছে, আম্মু মানা করছে এই জন্য আমি যাই না, আর আমি মাদ্রাসায় পড়বো না। আমি বললাম তো তুমি এখন কি করো? কিছুই করি না। ও কথা বলতেছে আর চুল
এরকম করে চুলকাইতেছে, কিছুটা পাগলের মতো আর কি, এবং মনে হয় যেন এদিকে ওইদিকেও কাউরে দেখতেছে, কখনো এদিকে কখনো ওইদিকে এরকম করে চারদিকে তাকাইতেছে। মানে একটা মানুষকে জিনে ধরলে যেরকম মানুষটা যেরকম করে না, ঠিক ও এরকমটা করতেছে। পরে আমি বললাম যে হালিমা, তুমি কি আমাকে ভুলে গেছো? আমাদের 1 বছরের রিলেশন, আমাদের এত প্রেম, এত ভালোবাসা, এত স্মৃতি, তুমি কি সব ভুলে গেছো? তখন হাসে, মানে হাসতেছে, একদম অদ্ভুতভাবে হাসে। তেমন এবার ওই যে ওর পাশে যে মেয়েটা আছে ঝর্ণা, তখন আমার বলতেছে, ফরাদ ভাই আপনি চলে যান, আমার মনে হয় আপনি এখানে থাকলেও সমস্যা হতে পারে, আপনি চলে যান। এরকম করে হাসতে যায়, এবং হাসিটা ভাই এতটাই অদ্ভুত ছিল যে মানে মারাত্মক লেভেলের, মানে দেখলেই যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, একদম পুরুষের মতো করে হাসতে শুরু করে যখনই আমি ওকে আমার রিলেশনের কথা বলি। পরে তখন হলো কি, তখন এরকম অবস্থা দেখে আমি মাঠ থেকে চলে আসি। আমি তো নানু বাড়িতে যাই, গিয়া রুমের মধ্যে বসে ইচ্ছা মতো কান্না করি যে আমার এত প্রেম, এত ভালোবাসা, এত স্মৃতি, এত কিছু ওর সাথে আমার, আর ও মুহূর্তের মধ্যে আমাকে ভুলে গেল। আমার কোনো স্মৃতি ওর মনে নাই, ও সব স্মৃতি ভুলে গেল। এত সহজে আমাকে ভুলে যেতে পারলো, এত সহজে কিভাবে আমাকে ভুলে গেল? মানে একরকম কান্না করতেছি, ওইখানে কান্না করতেছি, চোখের পানি ঝরাইতেছি, সারাটা রাত কান্না করছি, এবং কোনোভাবেই মনে বুঝাইতে পারি নাই যে ও আমার কাছ থেকে চলে যাবে, ও ভালো থাকুক, এই মনটারে বুঝাইতে পারি নাই। আমার কথা হচ্ছে যে কোনোভাবে হোক আমি ওর সাথে দেখা করবো, ওর সাথে আমি কথা বলবো, এবং ওর সাথে আমি রিলেশন করবো, এরকম আমি চেষ্টাটা করি। এরপর হলো কি, আমি ওদের বাড়িতে তখন আমি প্রায় প্রতিদিনই যাইতাম। তখন তো আমার মাদ্রাসা নাই, মাদ্রাসা বন্ধ, প্রায় প্রতিদিন ওদের বাড়িতে যাইতাম। যাওয়ার পরে ওর মারে দেখতাম অনেক রুগী টুগি আছে, ওই বাড়িতে গিয়ে ঘুরতাম ফিরতাম, ওরা একটু দেখা পাই কিনা, ওর সাথে একটু কথা বলতে পারি কিনা। এরকম করে 4-5 দিন পর ওরা আমি একটু দেখতে পাইছি ও কল পারে পানি খাওয়ার জন্য আসছে একটা গ্লাস নিয়ে। আবার ওদের বাড়িতে সবসময় 2-3 জন মহিলা থাকে, তারা হচ্ছে ওর মায়ের দেখাশোনা করে, ওর দেখাশোনা করে। কল পারে যখন আসছে আমি দৌড়ে ওর কাছে গেছি। ওর কাছে যাওয়ার পরে ওর সামনে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ও আমারে চিনে না। আমি বললাম, হালিমা 2-3 বার কথা বলছি, কিছু বলেন, এবং কিছু না বলার পর আমি ওর তাপ করে ওর হাতটা ধরছি। কলপারে কোনো মানুষ ছিল না, নীরব ছিল জায়গাটা, হাতটা ধরছি, এবং হাতটা ধরার পরও আমার একটা ধাক্কা মারছে, এভাবে একটা ধাক্কা মারছে আমার বুকে আর গলার মধ্যে লাগছে, মনে হয় আমি প্রায় 3 থেকে 4 হাত দূরে গিয়ে পড়ছি। ওর গায়ে কিন্তু এত শক্তি নেই। আমার যে ধাক্কাটা মারার পরে এমনভাবে আমার দিকে তাকাইছে, ওর চোখগুলো দিয়ে মনে হয় রক্ত বেরিয়ে যাবে, এমনভাবে ভয়ানকভাবে আমি চিৎকার দিয়ে দিচ্ছি ভয়ে। চিৎকার দেওয়ার পরে অনেক মহিলারা তখন দৌড়ে আসছে, এসে বলে কী হয়েছে, অ্যান্ড সবাই তখন ওরে নিয়ে ভিতরে চলে গেল। আমার বলে, আপনি এখানে আসছেন কেন, এদের বাড়ির ভিতরে কেন ঢুকছেন? আমি বললাম, আমি জানি না ওদের বাড়ির ভিতরে আমি কেন ঢুকছি। মানে আমি কিছুই বুঝতে পারলাম না যে এই সামান্য সময়ের ভিতরে আমার সাথে কি হয়ে গেল, সামান্য এই খানিকটা সময়ের মধ্যে আমার সাথে কি হয়ে গেল ভাই, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তখন ওর মুখের দিকে, মানে ওর চলে যাওয়ার পর আমি এখানে বসে আমি চিন্তা করতেছি যে কী হলো আমার সাথে। পরে উনি আমার এখান থেকে পাঠাই দেওয়ার পরে আমি কি করছি, আবারও ওই যে মহিলাটা আমারে একবার বলছিল ওর সাথে না যাওয়ার জন্য, ওই যে তান্ত্রিক মহিলা যে ছিল, হিন্দু মহিলা, আমি ওই মহিলার বাড়িতে আবারও গেছি। আবারও যাওয়ার পরে মহিলারা আমি আবারও গিয়ে বললাম যে দেখেন, আমি ওরা ভালোবাসি, ওই আমার সাথে 1 বছর ধরে রিলেশন ছিল, এখনও আমার কাছ থেকে এরকম করে চলে যাচ্ছে, ও আমার কিছুই মনে নাই, ওইরকম পাগলামি করতেছে। মহিলা আমারে বলতেছে, আমি তো তোমার আগেই বলছি যে তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করো না, ওর কাছ থেকে সরে যাও, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই, এখনও ভালোবাসে, তুমি মেয়েটারে ভুলে যাও, ওই মেয়েটার চিন্তা না করে তুমি তোমার মতো করে দেখে শুনে কোনো একটা জায়গায় তুমি বিয়ে শাদী করো, তুমি এই মেয়েটারে ভুলে যাও, আমার এটা বলতেছে। আমি বললাম যে না, আমি ওরে ভুলবো না, আমি যেভাবেই হোক আমি ওর সাথে আমি প্রেম প্রীতি বা কিছু একটা আমি করবই করব। এবং এরপরের দিন ভাই ওরা অনেক টাকা পয়সা কামাইতো, কিন্তু ওর মা কিন্তু ওদের ঘরগুলো ছিল টিনের ঘর, মানে টিনের ঘর ছিল। আমি কতটা পাগল হয়ে যাই প্রেমের টানে ভাই, বিশ্বাস করেন। মানে আমি ওইখানে করতে থাকি, এই জায়গাটার মধ্যে থাকতে ধরে, তো টিনের ঘর, তো বাথরুম করার জন্য বা টয়লেট করার জন্য রাতের বেলায় বেরোবে, রাতের বেলায় যদি ও কখনো বেরোয় আমি ওরে নিয়ে চলে আসবো, এরকম একটা পরিকল্পনা, ব্রেনের মধ্যে, মাথার মধ্যে ওই সময় যা আসছে তাই আর কি। ওদের বাড়ির আশেপাশে গিয়ে রাতের বেলায় ঘুরতাম, রাতের বেলায় গিয়ে বসে থাকতাম ওদের বাড়ির আশেপাশে, যে ও কখন আসে, ও কখন বেরোয়, যদি ও বেরোয় তাহলে আমি ওরে নিয়ে পালায়ে চলে যাব, বা পায়খানা প্রস্রাব করতে গিয়ে বেরোবে না, ওই সময় আমি ওরে ধরে বসবো। এই করে দীর্ঘদিন বসে থাকা অবস্থায় একদিন সত্যিও বের হয়েছে রাতের বেলা। আসলে এটা ও ছিল না কে ছিল তা তো আমি জানি না। ও বেরোয়ার পরে আমি দেখলাম ও ঘটি নিয়ে বাথরুমের দিকে গেছে, এবং বাথরুম থেকে বেরোয়ার পরে আমি ওদের বাড়ির পিছনে ছিলাম, ওইখান থেকে দৌড়িয়ে গিয়া আমি ওর সামনে গিয়ে দাঁড়াইছি। সামনে গিয়ে দাঁড়ানোর পরে আমার দিকে তাকে হাসি দিয়ে দিছে। ও তো আমি জানি ও একটু মাথা খারাপ হয়ে গেছে, ওর এখন ব্রেন কাজ করে না। এরকম আমি তখন ওরা কী করলাম, এরকম জড়ায় ধরে ফেলার পর ও তখন কিছুই বলে না। এত চিৎকার দিবা বা একটা মেয়ের এরকমভাবে অন্ধকারে জড়ায় ধরে চিৎকার দেয় বা কিছু, ও কিছুই বলে না।
জড়াই ধরে কাঁধের মধ্যে নিয়ে আমি ওর দিলাম, মানে কাঁধের মধ্যে নিয়ে আমি ওর দৌড় দিচ্ছি আমার নানু বাড়ির দিকে। ওর মাও ওকে ছিল কি ছিল না জানি না, ও দরজা খুলে শুধু ঘর থেকে বেরিয়েছে। পরে ওরে কাঁধে নিয়ে দিলাম দৌড় দিয়ে আমার নানু বাড়ির কাছাকাছি মধ্য বরাবর আসছি ভাই। মানে নানু বাড়িতে যাইতেছে ওই মিডল বরাবর, ওইখানে ধানি জমি আছে, ধানি জমি। এই ধানি জমির কাছে আসার পরে আমার কাছে মনে হলো ভাই ওর ওজন বেড়ে যাচ্ছে। ওর যে আমি কাঁধে নিয়ে আসতেছি, প্রথমে অতটা ওজন ছিল না, বাট এখন মনে হয় ওর ওজন বেড়ে যাচ্ছে এবং এতটাই ওজন, মানে এতটাই ভারী হয়ে যাচ্ছে যে আমি ওরা কাঁধে ধরে রাখতে পারতেছি না, কোনোভাবে কাঁধে ধরে রাখতে পারতেছি না। এবং সে জায়গায় আমি ওরা কাঁধ থেকে ফেলে দিই, মানে কাঁধ থেকে ফেলে দেওয়ার পরেও তখন মানে এইভাবে ফালাই দিই কাঁধে, মানে আর নিতে পারতেছি না, ফালাই দিই। ও তখন সাইডে পড়ে যায়, সাইডে পর আমার দিকে তাকে হাসতেছে এবং হাসতেছে আর বলতেছে আমারে কই লয়ে যাও, আমারে কই নিয়ে যাও। অনেক দিন পরও আমাকে এরকম তুমি করে ডাকতেছে। আমি বলি যে আমি আমার বাড়ি নিয়ে যাব, আমি তোমার বিয়ে করবো, আমি তোমার বাড়ি নিয়ে যাব। ও আমারে বলে তুমিও পুরুষ আমিও পুরুষ, আমারই বিয়ে করবা। আমি বললাম তুমি পুরুষ কে বলো, তুমি তো হালিমা আমার প্রেমিকা, আমার 1 বছরের স্বপ্ন, আমার ভালোবাসা, আমি তোমার বিয়ে করবো। বলে তুমি আমার বিয়ে করতে পারবে না, আমিও পুরুষ তুমিও পুরুষ। এটা বলে তখন দৌড় দেয়, মানে বাড়ির দিকে আবার দৌড় দেয়। দৌড় দিলে পর আমি তখন পিছনে গিয়ে ওরা আবার ওইখানে মানে ওই জায়গার ভিতরে আমি আবার জড়াই ধরি। এই জড়াই ধরে দস্তাদস্তি করতেছি একটা পর্যায়ে পাশেই আপনার ছিল কি বলে আপনার এই যে মানে মানুষ যে চাষাবাদ করার আগে যে জমি করে না, খনন করেন, এরকম খনন করা একটা জমি ছিল, যেগুলো হচ্ছে ওই যে আপনার গরু দিয়ে যে হাল চাষ করে, মানে এরকম হাল চাষের একটা গরু ছিল, মানে ছিল আপনার জমি ছিল। ওই সইয়া জমির মধ্যেও তখন আমাকে এইভাবে ধরে চাপ দেয়, মানে চাপ দিলে মনে হয় ওর শরীরে এমন শক্তি ভাই, আমি ওর সাথে পারতেছি না, মানে ওর সাথে আমি শক্তিতে পারতেছি না। আমার এইভাবে মানে গলার মধ্যে ধরে চাপ দিয়ে আমাকে মাটির নিচে ডাবাই ফেলতেছে এবং মাটির নিচে আমার কাছে মনে হয় আমি মাটির অর্ধেক পর্যন্ত ডুবে গেছি, ওই জমির অর্ধেক কাদার ভিতরে আমি অর্ধেক পর্যন্ত ডুবে গেছি। এবং একটা পর্যন্ত 4-5 থেকে কাদা এনে আমার উপরে মারতেছে, আমার উপরে এরকম কাদা দিতেছে, মানে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। মানে আমার কাছে মনে হলো যে এই বুঝি আমার শেষ, এ বুঝি আমি মারা যাবো। আমি শিওর ছিলাম যে আমি আর বাঁচবো, এবং আমি এও বুঝতেছি আমার সাথে যেটা হচ্ছে বা আমার সাথে যেটা করতেছে এটা কোনো মানুষ করতেছে না, পুরোই জিন। ওর সাথে জিন চলে আসছে এবং জিনে আমার সাথে এটা করতেছে। আমি চিৎকার দিই, মানে বাঁচার জন্য চিৎকার করতেছি, কিন্তু আমি বাঁচার কোনো সুযোগ পাই না। আমাকে এরকম মাটির এই পর্যন্ত আমাকে ডাবাই ফেলতেছে এবং ওই সময়ে আল্লাহ আকবার করে আজানের একটা শব্দ আমার কানে আমি শুনতে পাই। আল্লাহ আকবার করে আজানের একটা শব্দ আমি আমার কানে শুনতে পাই এবং আজানের শব্দটা শোনার পরে এই জায়গার মধ্যেও তখন অজ্ঞান হয়ে যায়, মানে এই জায়গাটার মধ্যেও তখন অজ্ঞান হয়ে যায়। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি মানে আজানটা দিলেও মানে জ্ঞানটা হারিয়ে ফেলা, অজ্ঞান হয়ে এখানে পড়ে যায় এই কাদার মধ্যে পড়ে যাওয়ার পর আমি অনেক কষ্টের পরে এই জায়গাটা থেকে উঠি, মানে একদম অনেক কষ্ট করে জায়গাটা থেকে উঠি। এবং উঠার পরে উঠতে ভাই আজানটাও শেষ হয়ে যায়, আজানটাও প্রায় শেষের দিকে। আমি উইঠা আবার ওরে কাঁধে নিয়ে আবার দৌড় দেয় আমার নানু বাড়ির দিকে, আবার ওরে কাঁধে নিয়ে আবার দৌড় দেয়। এবং দৌড় দেওয়ার একটা পর্যায়ে হলো কি আমি আমার নানু বাড়ির কাছাকাছি চলে আসছি, ওই সময়ের ভিতরে ও আবার ভারী হয়ে গেছে, আবার ওর ভিতরে মানে স্মৃতিশক্তি আসছে বা ওর ভিতরে জিনটা আসছে। এবং আসার পরে ও তখন করলো কি আমার মাথার মধ্যে হাত দিয়ে একটা থাপ্পড় মারলো। তো আমার মনে হলো যে হাত দিয়ে থাপ্পড় মারছে এটাই মনে হলো, কিন্তু আমার কাছে মনে হলো যে আমার মাথায় একটা পাথর দিয়ে কেউ বাড়ি মারছে, এটাই মনে হলো। এবং এরপরে আর কোনো স্মৃতি আমার মনে নেই, আমি ওই জায়গার ভিতরে জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। এবং এরপরে আর কোনো স্মৃতি, কোনো মেমোরি বা কোনো কিছু আমার মনে নেই। আমি সম্পূর্ণ রকমে পাগল হয়ে যাই এবং পরিপূর্ণভাবে পাগল, মানে পাগল। আর মানে আমার তো আর কোনো মেমোরিজ নেই, কোনো স্মৃতি নেই, আমার ভিতরে কি হয়েছে না হয়েছে এরপরে আমি আর কিছুই জানি না। 1 দিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 5টা বৎসর আমি পাগল থাকি। 5 বছর আমি পাগল থাকি। আমার মা বাবা, আমার ভাই বোন যারা ছিল, আমার নানা নানি দাদি সবাই আমাকে অনেক বড় বড় কবিরাজ ডাক্তার এইটা ওইটা অনেক কিছু দেখাইছে, কিন্তু ভালো করতে পারি নাই। এবং 5 বছর পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আস্তে আস্তে করে আমি ভালো হতে শুরু করি। এবং আমি যখন পরিপূর্ণভাবে ভালো হয়ে যাই, ওই 5 বছরের কোনো স্মৃতি বা কোনো কিছু আমার মনে নেই। আমার শুধু ওটাই মনে আছে যে আমি আর মাথার মধ্যে একটা পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, এরপরে আর 5 বছরের কোনো কিছুই মনে নেই। তো যখন আমি সুস্থ হয়ে ভালো হই তখন আমি আমার নানু বাড়িতে না, আমি আমাদের বাড়িতে পরে আমি মায়ের জিজ্ঞেস করি যে মানে ভালো হওয়ার পরে মায়ের কাছ থেকে আস্তে আস্তে জানতে পারি যে মূলত তারা আমার অজ্ঞান অবস্থায় ওইখানে পায়। আমার নানু বাড়ির পাশে আমাকে অজ্ঞান অবস্থায় পায়, এবং অজ্ঞান অবস্থায় পাইলে তারা নাকি আমার বাড়িতে আনে, আমার নানু নাকি আমার বাড়িতে আনার পরে চোখে মুখে পানি দেয়, এবং দেওয়ার পর আমি নাকি উল্টাপাল্টা কথা বলতে শুরু করি। তো নানু মনে করে আমাকে জিনে ধরছে, পরে আমাকে নাকি ওই
মানে হালিমার মা হাজারা কবিরাজের বাড়িতে নিয়ে যায় এবং হাজারা কবিরাজ নাকি আমার চিকিৎসা করে না। হাজারা কবিরাজ নাকি বলেও আমার চিকিৎসা করবে না, আমার চিকিৎসা করে না। হাজারা কবিরাজ আমার চিকিৎসা না করার পরে আমার নানু, আমার নানা ভাই, আমার মামারা এবং আমার মা মিলে আমাকে বিভিন্ন বড় বড় কবিরাজদের কাছে নিয়ে যায় এবং কোনো কবিরাজে আমার কোনো চিকিৎসা করে না। সব কবিরাজে আমার চিকিৎসা করে না এবং সেখান থেকে একেবারে শূন্য হাতে নিঃস্ব হাতে আমি আমার মা আমাকে নিয়ে আসে এবং আমার মা আমাকে বিভিন্ন কবিরাজ দেখে। আমি আর ভালো হই না। 5 বছর পরে আমি মোটামুটি ভালো হই। পরে আমি আমার মাকে জিজ্ঞেস করি যে মা, হালিমারে তুমি চিনো কি না বা হালিমার কিছু জানো কি না? মা হালিমার কথাও বলে না, হালিমার কিছু জানেও না, মানে মা এগুলো কিছুই বলে না। যখন আমি সুস্থ হলাম মাস 1.5 পরে আমি তখন আমার নানুর বাড়িতে আসছি। নানুর বাড়িতে যখন আসছি মাস 1.5 পরে, নানুর বাড়িতে আসার পরে আমি হালিমার খবর নিয়ে জানতে পারি হালিমার বিয়ে হয়ে গেছে। হালিমের বিয়ে হয়েছে তাও আজকে প্রায় 3 বছরের মতো হয়ে গেছে। 3 বছরের মতো হালিমের বিয়ে হয়েছে এবং হালিমের বিয়ে হয়ে যাওয়ার পরে হালিমার মা কই জানি চলে গেছে। হালিমার মা কোথায় জানি চলে গেছে। সবাই বলে হালিমার মাকে জিনে নিয়ে গেছে। হালিমার বিয়ে হবার পরে হালিমার মা হঠাৎ করে বাড়ি থেকে তালা তুলে মেরে চলে গেছে। হালিমার মায়ের সাথে হালিমার কোনো যোগাযোগ নাই বা হালিমার বিয়ে হয়েছে সে তার শ্বশুর বাড়িতেই আছে। পরে আমার কাছে মনে হলো যে আমি একটু হালিমার সাথে দেখা করি, ওর সাথে একটু কথা বলি। মানে অনেক চেষ্টা করার পরে আমি একদিন ওর সাথে একটু দেখা করতে সক্ষম হই ওর শ্বশুর বাড়িতেই। ওর শ্বশুর বাড়িতে আমার একটা দুঃসম্পর্কের খালা আমাকে সাহায্য করে এবং খালার মাধ্যমে আমি ওর সাথে দেখা করি। কিন্তু ওই সময়টাতে ওর সাথে জিন পরি বা এই সমস্ত কোনো কিছুই নাই এবং ওর মা কোথায় গেছে ও নিজেও জানে না। পর ওর সাথে দেখা করার পরে ও আমার সাথে সুন্দর করে কথা বলে। ও বলে আপনি তো পাগল হয়ে গেছিলেন এবং ভালো হয়েছেন? আমি বললাম জি ভালো হয়েছি। অবাক করা বিষয় হচ্ছে আমি ওরে বললাম সিরাতের কথা, যে রাতে আমি পাগল হয়ে যাই, সিরাতের কোনো স্মৃতি ওর মনে নাই। আমি যখন বললাম যে আমি তোমার এরকম কলপাড় থেকে ধইরা কাঁধে করে নিয়ে গেছি এটা ওইটা, ও বলে কই না, আমি তো কলপাড়েই যাই না, ওর কিছুই মনে নাই। ও আমাকে বলে আপনার সাথে আমার শুধু মনে আছে লাস্ট দেখা হয়েছিল, মানে লাস্ট আমি যখন মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় থাকতে ওর সাথে আমার দেখা, এটাই ওর মনে আছে। ঝরনাকে নিয়ে যে ও আমার সামনে আবারও আসছিল, আমার সাথে কথা বলছে, এগুলো ওর মনে নেই। পরে আমি বললাম তো আমি পাগল হয়ে গেছি, তুমি কি আমাকে দেখতে গেছিলা? বলে হ্যাঁ শুনছি আপনি মানুষের কাছে পাগল হয়ে গেছেন, আমার মায়ের কাছেও আপনাকে আনছে, কিন্তু কেন জানি আমার আম্মা আপনার চিকিৎসা করে নাই। তাই আমি বললাম তোমার আম্মা এখন কোথায় আছে? বলে আমি জানি না আমার আম্মা কোথায় আছে। তাই আমি বললাম হালিমা তোমার যে বিয়ে হয়েছে তোমার স্বামী কেমন? বলে খুব বেশি একটা ভালো না, উনি আমার সাথে সংসার করে সন্তুষ্ট না এবং উনি বলতেছে আমার সাথে নাকি কী সমস্যা আছে, উনি আমার সাথে সংসার করতে চায় না এবং তিনিও একজন হুজুর, মানে ওর স্বামীও একজন হুজুর, মাদ্রাসায় শিক্ষকতা করে। পরে আমি বললাম যে তোর যাই হোক এখন ভালো আছো তো? বলে হ্যাঁ ভালো আছি। এরকম করে আমার নানু বাড়িতে আমি আবারও থাকতে শুরু করে, আমি ওর সাথে যাইতাম, ওর সাথে কথা বলতাম, ওর সাথে আমার আবারও আগের মতো করে আস্তে আস্তে ওই শ্বশুরবাড়িতে যাওয়া আসা এরকম করতে করতে আমার এর সাথে আমার একটা সম্পর্ক তখন শুরু হয়। কিন্তু ওর করে ওই সময় কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। ও বলো ওর হাজব্যান্ডের নাকি সমস্যা, ওর স্বামীর সমস্যা, এই জন্য ওর করে বাচ্চা কাচ্চা হচ্ছে না। ও বলো ও নাকি ওর স্বামীকে ছেড়ে দিবে, হাজব্যান্ডকে ছেড়ে দিবে, হাজব্যান্ডের সংসারও করবে না, আমাকে এগুলো বলে। তো এরকম করে বলাবলি করতে করতে আমি একদিন নিজে ওরে প্রস্তাব করেছি, হালিমা তুমি কি আমাকে বিয়ে করবা? আমি তোমার বিয়ে করার জন্য রাজি আছি। ওই সময় আমার যে ছোটো ভাই, আমার ছোটো ভাইও বিয়ে করে ফেলে, আমার ছোটো বোনেরও বিয়ে হয়ে যায়। তো তখন বলে আমার মাও নাই, আমার মাও কই জানি চলে গেছে, আমার মায়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার মায়ের কোনো খোঁজখবর নাই, আমি একরকম ইতিম, আমার বাবাও নাই মাও নাই এবং আমার একটা বিয়ে হয়েছে, আপনি আমার মতো একটা মেয়ের বিয়ে করবেন? আমি বললাম হালিমা তুমি আমার ভালোবাসা ছিল, তোমার হয়তো সেই স্মৃতিগুলো মনে নাই, যে রাতে আমি পাগল হয়েছিলাম সে রাতের স্মৃতি যদি তোমার মনে থাকতো তাহলে তুমি কখনোই অন্যের কাছে বিয়ে বসতা না। এরকম করে যাই হোক ওর এক চাচার মাধ্যমে পরে আমি ওই পরিবার থেকে ওকে ডিভোর্স দেওয়ায় নিয়ে আসি। ওর আগে স্বামীকেও ডিভোর্স করে পরে আমি আমার মাকে রাজি করাই, বাবারে রাজি করাই, অনেক কষ্টে, বাবা মা রাজি হয় না এবং দাদা দাদিও রাজি হয় না, অনেক কষ্টে তাদেরকে রাজি টাজি করাইয়া পরে আমি এই হালিমারে বিয়ে করি। হালিমারে বিয়ে করে পরে আমি আমার বাড়িতে নিয়ে আসি। হালিমারে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসি। তো হালিমার আমি তখন ভালোভাবেই থাকতেছি, আমাদের মাঝে কোনো সমস্যা নাই, কোনো কিছুই নেই, ও আমার সাথে খুব সুস্থ সবল ভালোভাবে আছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় হলো কি, বৃষ্টি পড়তেছিল, প্রচণ্ড রকমের বৃষ্টি। ও তখন প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাচ্চা আসে, বেবি কনসেপ্ট করার পরে বৃষ্টি রাতের বেলায়, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি। ও তখন করলো কি, আমাদের বাথরুমটা ছিল বাড়ির বাইরে, আমাদের ঘরের বাইরে বাথরুম ছিল, টয়লেট ছিল। ও তখন করলো কি টয়লেটে যায়, আমার টয়লেট থেকে এসে আমারে বলতেছে যে ফরাদ উঠো, পুকুর থেকে কই মাছ উঠতেছে। আমারে বলে পুকুর থেকে কই মাছ উঠতেছে, চলো আমরা দুজনে গিয়ে কই মাছ ধরবো। আমি বললাম যে এটা তুমি কি বলো, পুকুর থেকে কই মাছ উঠতেছে, তুমি কই মাছ? আমাদের ওই পুকুরটা কিন্তু একটা ভালো পুকুর না, আমাদের বাড়ির পিছনে পুকুরটা অনেক বড়, মানে বিশাল এক পুকুর, কিন্তু এটাকে কেউ দিঘি বলে আবার কেউ পুকুরও বলে, কিন্তু এটা ভালো না।
এটার মধ্যে অনেক ঘটনা টটনা আছে, অনেকেই বলে এটার মধ্যে নাকি 7 রাজার ধন আছে, কলসি আছে, এরপর এটার মধ্যে দেবদেবীরা থাকে, জিনেরা থাকে, এরকম অনেকে অনেক ধরনের কথাবার্তা আমাদের এই মানে পুকুর নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। যাই হোক, আমি তখন আমার ডাক দিছে, আমি বললাম যে না আমি যাবো না, বৃষ্টি পড়তেছে, আমি যাবো না। ও আমারে বলে তাইলে আমি কয়টা কই মাছ ধরে আনি, এইটা আমারে বলে। তো বলার পরে আমি তখন বললাম যে তা তুমি কই মাছ ধরে আনবা, তাই না দরকার নাই, এরকম মানা করতেছি। তো ঘুমের মধ্যে তো বোঝেন বৃষ্টি রাতে ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়তেছে, তো চোখে তো ঘুম, প্রচুর ঘুম, ওই রকম ভনর ভনর করতেছে। একটা সময় বললাম যে তুমি যাও তো, এটা বলার পর তখন চলে গেছে। চলে যাওয়ার পর আমি তখন ঘুমিয়ে গেছি, মানে শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে তো আমার তো ঘুম আসছে, হঠাৎ করে ফজরা আজানটা দিছে, পর আমার ঘুমটা ভাঙছে, মানে আজানের শব্দটা কানে আসছে, ঘুমটা ভাঙছি। তখনও বৃষ্টি হইতেছে, একেবারে মুষলধারে বৃষ্টি। ঘুম ভাঙার পরে আমি দেখি যে ও নাই, আমার পাশেও নাই, ও তো প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে। আমি ভাবলাম আল্লাহ জানো ওর কী হয়েছে, আল্লাহ জানো ওর কী হয়েছে, ও মরে গেল কিনা। এবার সেখান থেকে আমি তখন করলাম কি, দৌড়ে ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে মারা ডাক দিছি, আব্বারে ডাক দিছি, ছোটো বাইরে ডাক দিছি, সবাই তখন উঠছে। আমি বললাম যে এই ঘটনা হালিমের তো পাওয়া যাচ্ছে না। আমার আম্মাও তখন বেরোয়, আব্বা তখন লাইট নিয়ে বেরোয়, যাইয়ে দেখতেছি কি জানেন, ওই আমাদের যে দিঘিটা আছে, আমাদের বাড়ির পাশে যে দিঘিটা আছে, ওই দিঘির উপরে ভাসতেছে। তাই আমার আম্মা বলতেছে তো মরে গেছে, কারণ একটা মানুষ পানিতে ডুবে, মানে ডুবে গিয়ে মরে যাওয়ার পরেই তো পানি খেয়ে তারপরে বেশি ওঠে। আমার আম্মা বলে আরে তো মরে গেছে। আমার ছোটো ভাই তখন লাফ দিছে পুকুরে, আমিও লাফ দিছি, আব্বাও লাফ দিছে, যাই ওরা ওইখান থেকে ধরে আনছি। মানে পানি থেকে উঠেছে, পানিতে ভাসতেছে, মানে পানির উপরে ভাসতেছে। ওইখান থেকে আনছি, আইনা ঘরের মধ্যে শোয়াইছি। শোয়ানোর পরে আমাদের পাশের বাড়িতে ডাক্তার ছিল, ডাক্তারের দৌড়ে বলে আনলাম যে তাড়াতাড়ি ডাক্তার আনি। পরে ডাক্তার আনছি, ডাক্তার আনার পরে ডাক্তার তখন ওর হাতটা দেখছে, দেখে বলতেছে জীবিত আছে। এবং অবাক করা বিষয়, আমি বললাম যে ওর পেটে বাচ্চার কী অবস্থা। ডাক্তার বললেন বাচ্চাও আলহামদুলিল্লাহ মনে ঠিক আছে, তাও আপনার একটু হসপিটালে নিয়ে যান। তখন কিন্তু ওর জ্ঞান আসছে, মানে স্মৃতিশক্তি আসছে। এবং একটা মানুষ, সুস্থ সবল মানুষ, একটা মেয়ে কীভাবে এভাবে পুকুরে পানির উপরে ভাসতে পারে, এটা আমার মাথায় আসে না। পরে যখন জ্ঞান আসলো, আসার পরে স্মৃতিশক্তি আসার পরে আমি বললাম যে মানে ওরা আমরা ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তার ওর হাতটা সব চেক আপ করলো, তখন ডাক্তার কিছুই পায় না। ডাক্তার বলে বাচ্চাও ঠিক আছে, ও সুস্থ আছে, পেটের মধ্যে কোনো পানিও নাই, একদম ভালো, ওর শরীরে কোনো আঘাতে নেই। পরে ও একদম নীরব, মানে জ্ঞান ফিরে আসার পরে একেবারে নীরব। পরে বাড়িতে আসছে, আসার পরে আমি ওরে বললাম যে হালিমে কী হয়েছে বলো তো, কিছুই বলে না, মানে একদম চুপচাপ। আমি বললাম এত চুপচাপ থাকতেছো কেন, কী হয়েছে আমার কাছে বলো, এরকম চুপচাপ কী হয়েছে? বলে না কিছুই হয় নাই। আমি বললাম আরে ধরো কিছু হয় নাই, মানে কী হয়েছে আমার কাছে বললেই তো পারো, বলো না কী হয়েছে। ও তখন বলে বলবো, পরে বলবো। কথা বলার পরে ওই রাতটা তখন কেটে গেল, মানে দিনটা তখন কেটে গেল। রাতের বেলা ওরা আমি নিয়ে শুয়েছি, বুঝছেন। রাতের বেলা শোয়ার পরে ও তখন করলো কি, মানে আমি ঘুমাইতেছি, বাট আমি ঘুম থেকে উঠে দেখি কি, মানে আমার ঘরের কোণার মধ্যে ও তখন বসে আছে, আপনার নামাজি নিয়ে বসে আছে, নামাজের মধ্যে বসে আছে, নামাজে যেমনি মানুষ বসে এমনি বসে আছে, এবং কার সাথে জানি কথা বলতেছে। পরে আমি ঘুম থেকে উঠে ওরা ডাক দিলাম, হালিমা তুমি এখানে কি নামাজ পড়তেছো, কার সাথে কথা বলো? আমাকে মুখে এরকম হাতে আঙ্গুল দিয়ে ইশারাতে কথা না বলার জন্য। আমি একটু ভয় পেয়েছি যে কী ব্যাপারে কথা বলতে পারো, পেটের মধ্যে বাচ্চা আছে, আবার জিন টিনে ধরলো কিনা, বাচ্চাটা আবার নষ্ট হয়ে যায় কিনা, আবার ওর শরীরে আমি কোনো তাবিজও কিন্তু পরাই নাই। এই ঘটনার পর আমি কোনো তাবিজ পরাই নাই। পরে একটু মোটামুটি ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে এন থেকে উঠে আসছে, আইসা আমার মানে চকিতে, আমার ওই চকিতে বসে আসছে। আমি বললাম হালিমে কী হয়েছে তোমার, কত আমারে, তুমি নামাজের বিছানায় বৈশা কার সাথে কথা কইলা? ও তখন আমারে কি বলে জানেন, আমি নামাজের বিছানায় বৈশা আমার মার সাথে কথা বলছি। আমি বললাম তোমার মা, তোমার মারে তুমি পাইলা কই, আজকে এত বছর পরে মা এলো কোথা থেকে? অতক্ষণ আমার বলে আমার মায়ের আমি দেখছি। আমি বললাম কখন দেখছো? বলে গতকালকে। আমি বললাম গতকালকে কখন? বলে গতকালকে রাতের বেলায়। আমি বললাম গতকালকে রাতের বেলায় তোমার মায়ের তুমি কখন দেখছো গতকালকে রাতের বেলায়? বলে আমি না তোমারে বললাম যে পুকুর থেকে কই মাছ উঠে আসতেছে, আমি কই মাছ ধরার জন্য ঘর থেকে বেরোইছিলাম, আমি কই মাছ ধরতেছিলাম, একটা বালতির মধ্যে কই মাছ নিচ্ছিলাম, এরকম করতে করতে আমি ওই দিঘির দিকে গেছি, এবং দিঘির দিকে যাওয়ার পরে হসট খেয়ে আমি দিঘিতে পড়ে গেছি। এবং দিঘিতে পড়ে যাওয়ার পরে আমি আমার দিঘির মানে নিচে চলে যাওয়ার পর আমি দেখি আমার মা বসে আছে ওইখানে। আমি বললাম তারপর? বলে আমি আমার আম্মুর সাথে কথা বলছি, আম্মু আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে, আমার বলছে তোমার সাথে ঠিকমতো থাকার জন্য, তোমার সাথে ঠিকমতো সংসার করার জন্য, ভালোভাবে থাকার জন্য, আমার বাচ্চাটার জন্য আমার দোয়া করছে, এইটা ওইটা, মানে অনেক কিছু আমারে বললো। আমি তখন বললাম যে বুঝছি তো, কাম তো সারা, ওর মাঝে তো মনে হয় জিনে, ওর তো মনে হয় জিনে ধরছে, ওর মায়ের জিনটা মনে হয় ওরে আবারও ধরছে। আমি তখন রাতটা কোনো মতে কাটালাম। সকালবেলা মারে বললাম যে মা এই ঘটনা। মা বলে তাড়াতাড়ি কবিরাজার বাড়িতে গিয়ে তুই শরীর বন্ধে তাবিজ নিয়ে আয়, তাহলে মনে হয় তার মায়ের এই জিনিটা তারা আবারও ধরছে। পরে আমি তাড়াতাড়ি কবিরাজার বাড়িতে গেছি, এবং কবিরাজার বাড়িতে গিয়ে আমি তখন শরীর বন্ধে তাবিজ নিয়ে আসছি। তাবিজেই না ওর শরীরে আমি তখন তাবিজ পরাইছি,
কিন্তু তাবিজ পরে কি হয় জানেন, ও 2 মিনিটও শরীরে তাবিজ রাখে না, ওই তাবিজটা এমনিই খুলে ফেলে। মানে একটা মানুষের শরীরে আমি তাবিজ পরে ওর তাবিজ রাখে না। এখন ওর পেটে বাচ্চা আছে, বাবুটাও আছে, এই জন্য আমি ওর গায়েও হাত তুলতে পারি না, ধমকও দিতে পারি না, পেটে বাচ্চাটা আছে, আবার কী হয় না হয় ওই তাবিজ রাখে না। তাবিজ দিলেই তাবিজ খুলে ফেলে, তাবিজ দিলেই তাবিজ খুলে ফেলে। এই পর্যন্ত 100টা তাবিজ মনে হয় আমি আনছি কবিরাজের কাছ থেকে, কিন্তু তাবিজ পরাইলেও 2 মিনিটও তাবিজ সাথে রাখে না। তাবিজটা পরাই তো খুলে ফেলে। মায়ের বললাম যে মা কী করা যায়? মা বলে আল্লাহর উপরে ছেড়ে দে, আল্লাহর উপরে না ছেড়ে আর কি করবে? আল্লাহ যদি ভালো রাখে তাইলে ও ভালো থাকবে, আর আল্লাহ যদি ওরে ভালো না রাখে তাহলে তো আর কি করা, আর তো কিছু করার নাই। এরকম করতে করতে ও তখন মানে মোটামুটি ওর ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটা দেখতে অনেকটাই সুন্দর। এর মাঝে কিন্তু ও প্রতি রাতে ওরা আমার সাথে কথা বলে, শুধু তাই নয় ভাই, যেগুলো আপনাকে আমাকে সবচেয়ে বেশি অবাক করছে, যেটা রাতের বেলা ওরা আমি শুয়ে থাকতাম, বুঝছেন, আমি দেখতাম যে ও কী জানি খাইতেছে, চপচপ করে কী জানি খাইতেছে। আমি উঠে দেখি যে ও কী খায় জানেন? আপেল খায়, একদম ফ্রেশ আপেল, মানে পলিথিনের মধ্যে আপেল, আঙুর, কমলা, এগুলো কই থেকে আনলা? বলে আমার আম্মা এনে দিয়ে গেছে। কি তোমার আম্মা এনে দিয়ে গেছে? তোমার আম্মা কোত্থেকে আসে? বলে এগুলো আম্মা এনে দিয়ে গেছে। তো এখন ওর আম্মা যে এনে দিয়ে গেছে এটা আমার বিশ্বাসও করা লাগে। কেন বিশ্বাস করা লাগে জানেন? আমাদের এলাকাতে আশেপাশে ওরকম কোনো ফলের দোকানও নাই। এত ফল, এত ফ্রেশ ফল, এগুলো কোত্থেকে আসছে? মনে হয় যেন এই মাত্র গাছ থেকে জেনেছে। আঙুরগুলো এরকম ছিল ভাই, মনে হয় যেন এগুলো এই মাত্র গাছ থেকে ছিঁড়ে আনছে, এখনও কষ লেগে আছে, এমন একটা অবস্থা। তা আমি তখনও সহ্য করে যাই, কারণ মেয়েটা হওয়ার পরেই মেয়েটার হইতে এরকমভাবে আমার মেয়েটা তখন হলো কি, মানে আমার মেয়েটারে ও করছে কি, আমি একদিন বাইরে থেকে আসছি, কাজ করে এসে দেখি যে আমার ঢুল্লির মধ্যে মেয়েটারে শোয়াই রাখছে, দোলনার মধ্যে মেয়েটা শোয়াই রাখছে। তো ম্যাম বললাম যে তুমি মেয়েটার এখানে একা একা শোয়াই রাখছো, কত কুকুর টুকুর এদিক সেদিক থেকে আসে, আর মেয়েটারে কামড় দিয়ে নিজে যদি চলে যায়। আমার বলে এখানে আমার মা আছে, সমস্যা নেই। রান্না করতেছে আর বলতেছে আমার আম্মু আছে, আম্মু ওরে পাহারা দিতেছে, সমস্যা নেই। আমি তখন দেখি যে আমি বলি তোমার আম্মুকে, এখানে তো কেউই নেই, আমি তো তোমার আম্মুকে দেখতে পাচ্ছি না। বলে না আমার আম্মু আছে, তুমি দেখো না, আমি দেখতেছি। ওর ভাই কথাবার্তা ওর কোনো কিছু আমি বুঝতে পারিনি যে কী বলে। এরপরও সহ্য করে যাইতেছি যে ঠিক আছে, হয়তো একটা সময় ঠিক হবে। তাবিজ তো শরীরে রাখেই না। আমার মেয়েটার তখন বুকের দুধ খাওয়ায়। আবার এরকম করতে প্রায় আমার মেয়েটার বয়স তখন 2 বছরের কাছাকাছি হয়ে যায়। মেয়েটা তখন মানে দুধ ছাড়া হয়ে যায়। মেয়েটা তখন আর দুধ খায় না, মায়ের বুকের দুধ ছেড়ে দেয়। মায়ের বুকের দুধটা ছাড়ার পর আমার মেয়েটা তখন বসতে পারে এবং একটু করে হামুগুমু দিয়ে হাঁটতে উঠতে পারে, এরকম অবস্থা, হাঁটতে পারে মোটামুটি। এই অবস্থার মধ্যে একদিন রাতের বেলায় হলো কি, আমি শুয়ে আছি, ও শুয়ে আছে, হঠাৎ করে আমার অনেকগুলা আমার ঘুম থেকে উঠে বলতেছে দেখো তো এই শাড়িটা কেমন, মানে একটা কাপড়, সাদা কাপড়, কিন্তু এটার মধ্যে ফুল উঠানো আছে, এত সুন্দর কাপড় আমি জীবনেও দেখি নাই। কাপড়টা দেখার পর আমি বললাম যে এটা কি? বলে এটা কাপড়। আমি বললাম এটা কাপড়, এটা কী কাপড়? এরপর একটা বোরখা দেখালো, মানে বোরখার কালারটা এত স্পাইসেটেড, এত সুন্দর ভাই। আমি বললাম যে এগুলো কি? আবার এটা ওইটা অনেক কিছু, আতর, সুরমা, এটা অনেক কিছু, এগুলো কি? আমার ওই আম্মা দিয়ে গেছে আমারে। আমি বললাম তোমার আম্মা দিয়ে গেছে এগুলো? কেন দিয়ে গেছে? বলে আম্মা এগুলো দিয়ে গেছে, আম্মা আমাকে নিয়ে যাবে। এভাবেই বলতেছে আম্মা আমাকে নিয়ে যাবে। আমি বললাম আম্মা তোমারে নিয়ে যাবে? কি বলতেছে এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বলে আম্মা আমারে নিয়ে যাবে, কিন্তু আমার মেয়েটার নাম রাখছিলাম যে হাবিবাতুল জান্নাত। তো আমার বলে যে ও জান্নাত বলে, ও বলে আমি জান্নাত রে, আমার আম্মা বলছে জান্নাতরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি তো জান্নাতরে অনেক ভালোবাসো, এই জন্য আমি জান্নাতরে তোমার কাছে দিয়ে যাব। আমি আম্মারে বলছি আমি জান্নাতরে নিব না। আমি তখন বললাম যে এগুলো কি বলতেছো বউ? আজকে এত বছর তোমার সাথে সংসার করতেছি, পাগল ছিলাম, পাগল থেকে ভালো হইলাম, এমনিতেই তো তোমার বিয়ে করার পর আব্বা মামার সাথে ঠিকমতো কথা বলে না, সবাই আমারে খারাপ বলতেছে, আর তুমি এগুলো কী বলতেছো? ওর আগের স্বামীর সাথে কথা বলছে, ওর আগের স্বামীও সেম কথা বলে। ওর মা নাকি মাঝে মাঝে আসতো ওর কাছে, ওর মা ওর সাথে কথাবার্তা বলতো, এবং উনি অনেক কিছু দেখছে। এগুলো দেখার পরে সে চাচ্ছিল যে মানে হালিমা যাতে ওনার ছেড়ে দিয়ে চলে যায়। ওর আগের স্বামীটা, আমার এটা আগের স্বামীর সাথে আমি সরাসরি কথা বলি না, আমাকে এটাই বলে। এবং আগের স্বামীর সাথে ওর যেরকম ছিল এখন আমার সাথে আরও বেশি। তা আমি তখন এই কাপড়গুলো রেখে দিলাম সকালবেলা, এগুলো আমি মারে দেখাইছি, আমার মায়ের, আমার ছোটো বোনের দেখাইছি। ওরা তো বলতেছে ওরে বাবারে এমন দামি জামা কাপড় তো আমি জীবনেও দেখি না। আমার বোন বলে, হালিমা তখন রেগে গেল যে আমি আমার মায়ের, আমার বোনের এগুলো কেন দেখাইলাম, আমি যাতে আর কাউরে না দেখাই। ও তখন ওগুলো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। এখন আমি তো ওর শরীরে কোনো তাবিজ রাখতে পারি না, তাবিজটা দিলেই খুলে ফেলে, তাবিজটা রাখেই না শরীরে আমি তাবিজটাকে রাখতেই পারি না, এই তাবিজটা দিলেও খুলে ফেলে। এরকম করতে একটা পর্যায়ে হলো কি যে রাতের বেলা ওর আমি শুয়েছি, ওই দিন অনেক সাজুগুজু করতেছে, অনেক সাজতেছে সারাটা রাত। তাই আমি বললাম এরকম সাজাগোজা এত সাজার কি আছে, সাজতেছো কেন? বলে এক জায়গায় বেড়াইতে যাবো গো, এরকম করে শুধু।
তুই কই বেড়াইতে যাবে আমি তো জানি না। সাদা কাপড়টা পরে ওর মায়ের কাপড়টা, এটা আমার মাথায় ভাই তখনও আসে না। ও যে বলছে এই কাপড়টা পরে ওর মায়ের সাথে চলে যাবে, এইটাও আমার মাথায় আসে না। এই কাপড়টা পরে ওর মায়ের সাথে চলে যাবো তো আমাকে একদিন বলেছে, তাইলে আজকে এই কাপড়টাও পরতেছে, অনেক সাজতেছে, তো এই ঘটনাটা কি? আবার মেয়েটারও আদর করতেছে অনেক বেশি। তো ওরে পাগলামি দেখে আমি ঘুমাই গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে আমার রাত্র 2টা কি 2:30টার দিকে আমার ঘুম ভাঙছে। ঘুমটা ভাঙার পর আমি দেখলাম কি জানেন, আমার মেয়েটাও নাই, ও নাই। তো ওরও নাই, মেয়েটাও নাই। দিলাম আমি একটা চিৎকার দেওয়ার পরে আমার মা তখন দৌড় দিয়ে এসে দেখে কি আমার মেয়েটা আমার মানে ঘরের দরজাটা আমার খোলা, দরজার সামনে আমার মেয়েটারে শোয়াই রাখছে। মেয়েটা দরজার সামনে শুয়ে আছে। আমার মা কিন্তু মেয়েটারে পাড়া দিত, মানে আমার মেয়েটা পাড়া দিত, কিন্তু মা মেয়েটারে দেখে কোলে নিয়েছে। কোলে নিয়ে মা বলে, আর তোর মেয়েতে এখানে? আমি তখন দৌড়ে আইসে আমি জান্নাতের কোলে নিয়ে কান্নাকাটি করে বলে, মা এই হালিমা তো নাই। মা বলে, আবার কই গেছে? এইবার আমরা টর্চ লাইট মাইট নিয়ে খুঁজতে বেরিয়ে গেছি, কই গেল এদিকে সেদিকে সারা দিকে খুঁজতেছে, ও মানে ওরে আর পাওয়া যাচ্ছে না। পরে আমি ঘরের মধ্যে বসে হঠাৎ করে আমার মাথায় আসলো, আরে হালিমা তো আমারে বলছিল এগুলো ওর মা ওরে দিছে এবং এগুলো পইরাও একজন ওর মায়ের কাছে চলে যাবে। এগুলো তো আমারে বলছে না, যেন ও চলেই গেছে। কারণ ও রাতের বেলা এগুলো পড়তেছে, আমার মাথার মধ্যে জিনিসটা আসলো না যে রাতের বেলা এগুলো পড়তেছে। এবং আমি কান্নাকাটি করতেছি। সকাল হয়ে গেছে। পরে সকাল হয়ে যাওয়ার পরে আমি তখন আমার ওই যে আমি তাবিজ কিন্তু নিজের শরীরেও রাখতো না, আমার মেয়েটার শরীরেও তাবিজ রাখতো না, মানে দুইটার একটা শরীরেও তাবিজ রাখতো না। শেষ পর্যন্ত আমি করলাম কি যে মানে উপায় বুদ্ধি না পাই সকালবেলা আমি বললাম যে মা ওদের চলে গেছে, আমার মেয়েটারও নিয়ে যাবে, আমার মেয়েটারও মা নিয়ে যাবে, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমার মেয়েটারে আটকাও। ও তো আমি শরীরে তাবিজ রাখতে দিত না, যেহেতু ও নাই। এবার আমি আমার মেয়ের শরীরে তাবিজ পরাইছি। আমি তাবিজ পরাইছি। ওই দিন রাত কেটে গেল, মানে এভাবে প্রায় 8-9 দিন কেটে গেছে, ওর কোনো খবর নাই। ও কই গেছে না গেছে, কোথায় গেছে, কই চলে গেছে তার কোনো খবর নেই। ঠিক তার মা যেরকম হঠাৎ করে রাতের বেলায় উধাও, একইভাবে ও রাতের বেলাও চলে গেছে, ওর আর কোনো খবর নাই। প্রায় 10 দিন পরে ও আমার স্বপ্নে দেখায়। স্বপ্নে দেখে বলতেছে ও মেয়ের কাছে আসতে পারে না, মেয়েরা আদর করতে পারে না, মেয়েরে কোলে নিতে পারে না, আমি যেন মেয়ের হাতে তাবিজটা খুলে ফেলি। আমি যাতে মেয়ের হাতে তাবিজটা খুলি, যদি মেয়ের হাতে তাবিজটা না খুলি তাহলে ও আমার সমস্যা করবে, আমার ক্ষতি করবে। আমি বললাম না, আমি তো মেয়ের হাতে তাবিজ খুলবো না। আমি কেন মেয়ের হাতে তাবিজ খুলবো? এই মেয়ের হাতে তাবিজ খুলি না কেন, ও রাতের বেলায় এসে আমারে মারে, প্রতিটা রাতে আমারে মারে, প্রচুর মারে বলতেছে তাবিজ খোল। আমার মা তখন আমার বলে তুই তাবিজ পর। আমার মা আমারও বলে শরীর বন্ধে তাবিজ। আমি তাবিজ পরবো না। ওই যদি আমার মাইরা মেরে ফেলতে পারে তা মাইরা ফেলক, ও যদি আমার মাইরা মেরে ফেলতে পারে তো আমার মাইরা ফেলক, ও যদি আমার নিয়ে যায়, আমি আর তাবিজ পরবো না। কিন্তু আমার মেয়েটার আমি তাবিজ দিয়ে আটকায় রাখছি, মেয়েটারে তাবিজ দিয়েছি এবং এমনভাবে তাবিজ পরে যে মেয়েটা আমি নিতে না পারে। বড় কবিরাজের কাছ থেকে না তাবিজ পরাইছি। এই প্রতি রাতেই স্বপ্নে দেখতাম ভাই আমারে আইসা মারে, আমার চুল ধরে টানে, আমারে লাত্তি মেরে খাট থেকে ফালাই দেয়। এই তোরে বলছে না তাবিজ খোলার জন্য, তাবিজ খোল, আমি আমার মেয়ের আদর করবো না। আমি এরকম করতে মেয়েটা মোটামুটি বড় হয়েছে। মেয়েটা বড় হওয়ার পরে আমি মেয়েটার এই 6 মাস পর কিন্তু তাবিজ পাল্টাইতাম। 6 মাস পর মানে মেয়াদ থাকতে তাবিজের মেয়াদ পাল্টাইতাম। এরকম করতে মেয়েটা বড় হয়েছে, এই সাইজের হওয়ার পরে মেয়েটা আমার বলে যে আব্বু আমি আম্মুরে দেখি। তো ওর আম্মুরে তো ওর মানে চিনার কথা না, যে সময় ওর আম্মুরে ছেড়ে চলে গেছে তার আম্মুর চেহারা ওর মনে থাকার কথা না, কিন্তু ও আমারে বলে আমি আম্মুরে দেখি। আম্মু মাঝে মাঝে অনেক দূরে দাঁড়ায় থাকে, আমি কাছে গেলে আর আম্মুকে দেখি না, আমি যত কাছে যাই আম্মু তখন আরও দূরে যায়। আমি আম্মু তো তোমার আম্মু কেমন আম্মু বলো তো? আমার মেয়েরা আমি বলি মানে জান্নাতরে বলি, জান্নাত বলে আব্বু আম্মু এরকম, আম্মু এরকম সুন্দর, আম্মুর চেহারা এরকম, আমার এগুলো বলে। আমার মেয়ে যেরকম বলে জান্নাত, মানে আমার মেয়ে যেরকম বলে হালিমা ঠিক এরকমই আছে। তাই আমি বললাম আর কারে দেখো? বলে আমার নানুরেও দেখি, নানা ভাইরেও দেখি। তা আমি এগুলো আমার মেয়ে, তা আমি পরে চিন্তা করলাম যে আমার মেয়েটারে মনে হয় নিয়েই যাবে, এইভাবে তাবিজ করে আমি কতদিন আমার মেয়েটারে আমি রক্ষা করতে পারবো বা কীভাবে কী করতে পারবো। তারপরে আমি আমাদের এখানে একটা গাজী কবিরাজ বলে একজন লোক আছে আমাদের সিলেটেই, ব্রাহ্মণপাড়ার ওইদিকে ওনার এই বাড়ি। তো ওনার কাছে আমি তখন আমার একদিন গেলাম, যাইয়া পুরো ঘটনাটা খুলে বললাম। অনেক বয়স্ক মানুষ, উনি অনেক ওস্তাদি একজন কবিরাজ। পরে তিনি আমারে একটা গাছের শিকড়ের মতো একটা কি জানি দিল, দিয়া বললো তখন মেয়েটার আগে পরে নিয়ে যাবে, যদি মেয়েটারা বাঁচাইতে চাও তাবিজ দিয়ে মেয়েটারা বাঁচাইতে পারবা না, একটা সময় মেয়েটা তাবিজ খুলে ফেলবে, তাবিজটা খুলে মেয়েটা নিজেই তার মায়ের কাছে চলে যাবে। আমার মেয়েটার বয়স তখন প্রায় 7 থেকে 7.5 বা 8 বছর এরকম কাছাকাছি। বলে মেয়েটা তাবিজ খুলে তার মা নিজেই তারা তাবিজ খুলে তারা নিয়ে যাবে, তুমি কোনো ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে মেয়ের বাম হাতের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দাও। আমি বললাম এটা করলে মেয়েটারা নিতে পারবে না, তোমার মেয়েটারা নিয়ে যাবে। কবিরাজ আমার যেমনে বলছে একইভাবে আমি আমার মেয়েটারা ডাক্তারের কাছে নিয়ে অপারেশন করাইয়া শরীরের ভিতরে তাবিজটা ঢুকিয়ে দিই, শরীরের মধ্যে একদম শরীরের ভিতরে তাবিজটা ঢুকিয়ে দিই।
এই তাবিজটা ঢুকিয়ে দেওয়ার পরে ওর মায়েরে দেখে, দূর থেকে দেখে, কাছে যায়, কিন্তু ওরে ভুলাইতে পারে না। ওরে যে নিয়ে আমারে প্রচুর আমারে এখন পর্যন্ত মারে, এখনও আমারে মারে। তোর কারণ তুই আমার মেয়েরে আমার কাছ থেকে আলাদা করছিস, আমার মেয়েরে আমার কাছ থেকে আলাদা করছিস, আমার মেয়েরে তুই নিয়ে গেছিস, আমার গায়ে এখনও হাত তোলা, আমাকে মারে, আমার সাথে খারাপ ব্যবহার করে। লাস্ট পর্যন্ত যেটা আমার অবাক করছে ভাই, মানে যেটা আমার সারা জীবন মনে থাকবে, যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়, আমার মেয়ে তো বড় হয়ে যায়, মাদ্রাসায় পড়াশোনা করাই, বড় হয়। বড় হওয়ার পর আমার এক মসজিদের ইমাম সাহেবের সাথে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করি, এবং উনিও ইমাম সাহেব হিসাবেও ভালো মানুষ, সয় সম্পত্তিওয়ালা মানুষ। ওনার কাছে আমার মেয়ের আমি বিয়ে দেবো, বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার মেয়ের যেদিন গায়ে হলুদ দিন রাতের বেলায় ওই আমার আয়েশা গালাগালি করে, হালিমা আমারে গালাগালি করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে যে তুই আমার মেয়ে বিয়ে দেস, আমি তোরা মাইরে ফেলামু। ও বারবার আমারে বলে মাইরে ফেলাবো, কিন্তু আমার কিন্তু মারে না, হয়তো লাত্তি মারে, নাহলে চুল ধরে টান দেয় আমার সাথে এরকম করে, কিন্তু আমার মারে না। আমি বলি তুমি আমার সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই। আর সবল আমি তোর সামনে আর আসতে পারবো না, আমি যেখানে গেছি ওইখান থেকে আর আসা যায় না, শুধু আমি তোরা আভয়ও দেখাইতে পারবো, কিন্তু তোর সামনে আসতে পারবো না। লাস্ট বেলায় রাতের বেলা 2:30-3টার দিকে আমার স্বপ্নে বলতেছে যে আমার মেয়ের জন্য কিছু গয়নাগাটি দিয়ে গেছি, ওইগুলোতে আমার মেয়ের বিয়ের সময় আমার মেয়েরে পরাই দিবি, আমার মেয়ে এগুলো পইরা আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে যাইবে, গয়নাগুলো তুই পরাই দিস, আমি এগুলো ডয়ারে রেখে গেছি। আমার মাথার পাশে একটা ডয়ার আছে, যেন ওষুধ টষুধ রাখি, ওর কিছু জামা কাপড় এটা ওইটা মানে হালিমার এখন ওইখানে আছে, ওইখানে রেখে গেছি, ও জামা কাপড়ে নিছে। তো ওর যে ডয়ারটা ছিল এটা আমি মাঝে মাঝে ধরতাম বা এটার মধ্যে টিয়া করতাম, কিন্তু এটা আমাদের ওই পুরনো, অনেক পুরনো একটা আর কি, স্টিলের অনেক পুরনো। পরে এখন আমি কি করলাম, এটা বলার পরে আমি তখন ওই যখন আমার একটু স্বপ্নে দেখলাম, আমি ফজরের আগেই তখন ঘুম ভাঙার পর আমি ওইটা এটা মানে এই কাপড়গুলো সরাই দেখতেছি যে কাপড়ের নিচে হাতের 2টা বালা, মাথার টিকলি, গলার চেইন, আবার 2টা কানের, একজোড়া কানের দুল, এবং কোমরের মধ্যে একটা বিচাদুর, এবং সবই স্বর্ণের। এবং এটা নর্মাল কোনো স্বর্ণ নেই, কম করলেও 15-20 লাখ টাকার স্বর্ণ গয়না আছে, 20-25 লাখ টাকার স্বর্ণ গয়না। আমার আবার বলছে খবর দেখলে তুই বিক্রি করতে পারবি না, যদি কোনোটা তুই বিক্রি করিস তোর কিন্তু আমি মেরে ফেলবো, তোর কিন্তু আমি অনেক ছাড় দিয়েছি, এবার কিন্তু ছাড়বো না, এবার কিন্তু মেরে ফেলবো, আমার এরকম করে বলে। তো ঠিকই যখন আমার মেয়ের বিয়ে হইলো, আমার মেয়ের বিয়ের সময় আমি তখন এই জিনিসগুলো আমার মেয়ের আমি দিচ্ছি, সবাই তাকে আছে যে আমি এগুলো কই পেয়েছি। আমার মেয়েও আমারে বলে যে এগুলো কে দিছে, আমি ওর মা দিছে এটা ওরে বলি না, কারণ ও যদি আবার মানে ওই লোভে ওর মার কাছে চলে যায়, বলি না। তো আমার মেয়ের শেষের দিকে, আমার মেয়ের বিয়ে হওয়ার কিছুদিন পর আমার মেয়ের হাতটার মধ্যে ব্যথা হয়, ইনফেকশন হয় ভিতরে, কি হয় না হয়, পরে আমি আমার মেয়ের আমি বলি যে আম্মা এই জিনিসটা তোমার আছে, যে এটা খুলে ফেলো মা, তুমি মারা যাবা, তুমি কখনো খুইলো না, এটাই যে তোমার আছে। পরে আমি আবার ঢাকায় নিয়ে আমি এর অপারেশন করে এটা হাতের মধ্যে আবার ওই জিনিসটা রাখি, এটা কি উনি দিছে, ওই গাজী কবিরাজ তখন মারা গেছে, বেঁচে নেয়, উনি জানে উনি কী দিছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের ঘরে এখন আমার একটা নাতি আছে, একটা নাতনি আছে, এরা অনেক ভালো আছে, এবং এদেরকে আমি মাঝে মাঝে দেখে আদর করি। এখনও এই 15-20 দিন পর পর আমি আমার বইয়ের যে লাস্ট প্রায় আপনার সপ্তাহখানিক পরও আমি হালিমারে স্বপ্নে দেখছি, এই স্বপ্নে আসে আইসা আমারে মারে, আমার এইটা সেটা করে, আমার উপর ও খুব রাগ, প্রচণ্ড রাগ। তাই আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনি, আমার মোবাইলটা বন্ধ করে দেয়, আমি গল্পগুলো শুনি, ওই সময় কী করে যে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়, মোবাইল ফোনটা নিয়ে এটা বন্ধ করে দেয়, মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে আমি আবার অন করি, আবার শুনি। তো এই জিনিসগুলো আমার সাথে ঘটে। আমাদের পরিবারটাকে অনেকেই বলে পাগল পরিবার, অনেকে আমাদের এলাকার মানুষরা বলে পাগল পরিবার। আমার মেয়েটার মাথায়ও মাঝে মাঝে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, আল্লাহ জানি না আমার মেয়েটা আমি রাখতে পারবো কিনা, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে আমার কাছে রাখে। আমার 2টা নায়নাতকুর আছে, এদের উসিলা যাতে আমার মেয়েটা আমার সাথে থাকে। তবে আমার নায়নাতকুরের সাথে কোনো এই পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই, বা ওরাও বড় হয়েছে, ওরা কোনো কিছু এখনও দেখে নাই, তাদের আম্মুর কোনো কিছু বা তাদের বড় নানির দাদির কোনো কিছুই তারা দেখে নেয়, তেমন ভালো আছে। তা আপনার গল্প আমি শুনি, আমার গল্পটা আমি আপনাদের বললাম, যদি মনে করেন আপনি এটা রেকর্ড করতে পারেন। তবে আমার নাম ঠিকানা বলার দরকার নেই, আমার নাম ঠিকানাগুলো আপনি না বললেই ভালো হয়। তাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে দেখে সিলেটের ভাই ফরহাদ আহমেদ, মানে ফরহাদ সাহেবের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। যে গল্প শুনে রীতিমতো আমি যেটা প্রথম পড়েছিলাম আমি নিজে আটকে উঠেছিলাম যে এটা কীভাবে সম্ভব। সবচেয়ে বেশি অবাক হয়েছি তার মেয়ে জান্নাতের বিয়ের দিন আগে, মানে বিয়ের যেদিন হবে তার আগের দিন রাতের বেলায় হলুদের রাতে তার এই গয়নাগাটিগুলো তাকে দিয়ে গেছে। তিনি আমাকে গয়নাগাটি, মানে তার মেয়ে যে গয়নাগাটিগুলো দিয়ে গেল এগুলোর ছবি পর্যন্ত উনি আমাকে দিল, এবং এই ছবি দেখার পর আমি অবাক হয়ে গেলাম। এখন আমি উনি বললো যে প্রায় 15-20 লাখ, আমার কাছে মনে হয় যেন এর চেয়েও বেশি হবে, ঠিক এই টাইপের স্বর্ণ গয়না।
আল্লাহই ভালো জানে। এইসব গল্পের কোনো ব্যাখ্যা আমি দিতে পারি না। আমি না, এটা কি এই গল্পের কোনো ব্যাখ্যা কেউই দিতে পারবে না। অনেকেই গল্প শুনে কমেন্ট বক্সে অনেক উল্টাপাল্টা কথাও লেখা আমি দেখতে পাই। ভাই, আমাকে বলে কোনো লাভ নাই। অদৃশ্যকে বিশ্বাস করা যাদের সাথে ঘটেছে শুধু তারাই বিশ্বাস করতে পারবে। আমি আর আপনি এটা বিশ্বাস করবোই না, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনারা যারা বিশ্বাস করেন না তারা গল্পের মতো করে মানে শুনে আনন্দ নেবেন, আর যারা বিশ্বাস করেন তারা এখান থেকে কিছু একটা শিখবেন, কিছু একটা শেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।